আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা পুরীর গল্প নিয়ে। গল্পটি লিখেছেন লেখক মোহাম্মদ নিশাত। আপনারা যারা জানেন না তাদেরকে বলছি, এই কালো রাত 24 ইউটিউব চ্যানেলটি লেখক মোহাম্মদ নিশাতের নিজের চ্যানেল। তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি করে দিবেন। আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি গল্পে। গল্পটা পুরো শুনতে থাকুন। আশা করি এরকম গল্প আগে কখনো কোথাও শুনেননি। তো শুরু করছি পরীর সাথে বাসর গল্পটি। ওকে জিনে ধরেছে। ওই জিনটা যখন ওর শরীরে আসে তখন ও উল্টোপাল্টা কাজ শুরু করে। রাত 10টা কি 11টা হবে। আমরা জড়ো হয়েছি গ্রামের রহমত চাচার বাড়িতে। রহমত চাচার মেয়েকে জিনে ধরেছে। আগে কখনো জিনে ধরা মানুষকে দেখা হয়নি। জিনে ধরা মানুষকে দেখে ভয়ও লাগে, আবার এক প্রকার মজাও লাগে। সবার মতো আমিও ছিলাম সেখানে। আমিও আমার দুই বন্ধু ওখানে ছিলাম। রহমত চাচার মেয়েকে জিনে ধরায় উনি সালাম কবিরাজকে ডেকে নিয়ে আসছে। সালাম কবিরাজ খুবই ভালো। ওনার অনেক নামডাক। আমরা ওনাকে সালাম দাদু বলে ডাকি। সালাম দাদু সেখানে এসে সেই জিন ধরা মেয়েকে সামনে বসিয়ে সেই জিনটাকে তার শরীরে হাজির করার চেষ্টা করলেন। সালাম দাদু যখন ওই মেয়েটার শরীরে সেই জিনটাকে হাজির করলেন, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে মেয়েটা হঠাৎ করে শূন্যে উড়ে কোথায় যেন চলে গেলেন। মনে হলো উপর থেকে মেয়েটাকে কেউ টেনে নিয়ে গেল। রাতের অন্ধকার। চোখের সামনে এরকম একটা দৃশ্য দেখে সেখানে উপস্থিত থাকা মহিলারা তো ভয়ে চিৎকার করতে লাগলেন। অনেকে দৌড়াদৌড়ি করতে লাগলেন ভয়ে। এটা দেখে সালাম দাদু বললেন, কেউ ভয় পাবেন না, থামুন সবাই, কেউ দৌড়াদৌড়ি করবেন না। মেয়েটা আশপাশে আছে, সবাই আশেপাশে ছড়িয়ে পড়ুন আর মেয়েটাকে খুঁজুন। সালাম দাদুর কথায় সবাই খুঁজতে লাগলেন আশপাশে। সেই মেয়েটাকে খোঁজার সময় হঠাৎ একজন চিৎকার করে সবাইকে ডাকতে লাগলেন আর বলতে লাগলেন, এদিকে আসো সবাই, এদিকে আসো, মেয়েটাকে পাওয়া গেছে তো, মেয়েকে পাওয়া গেছে গাছের উপরে, ওই যে মেয়েটা গাছের ডালে বসে আছে। ওনার কথায় সবাই দৌড়ে গেলাম সেখানেই। সেখানে গিয়ে দেখলাম ঠিকই মেয়েটা বিশাল উঁচু একটা গাছের মগডালে বসে আছে। এটা দেখে সালাম দাদু বললেন, আপনারা কেউ ভয় পাবেন না, দু তিনজন গাছে উঠো আর মেয়েটাকে নিচে নামাও। সালাম দাদুর কথায় কেউ সাহস পাচ্ছে না গাছে ওঠার। এমন অবস্থায় একজন বলে উঠলেন, ওকে নামাতে গিয়ে গাছে উঠে যদি কোনো সমস্যা হয় তখন কি হবে? তখন দাদু বললেন, আরে কিছু হবে না, এই যে আমি বোতলে পানি পুড়ে দিলাম, দু তিনজন গাছে উঠো আর মেয়েটার শরীরে এই পানিটা ছিটিয়ে দাও। এই পানিটা মেয়েটার শরীরে ছিটিয়ে দিলে মেয়েটা ওখানে জ্ঞান হারাবে। তখন ওকে ধরাধরি করে নিচে নামাবো। উঠেই এবার গাছে, ভয় পেও না যেন, আমি তো এখানেই আছি। দাদুর কথায় দু তিনজন সাহস করে গাছে উঠলেন। আর কথা মতো দাদুর দেয়া পানি সেই মেয়েটার শরীরে ছিটিয়ে দেয়। মেয়েটা সেখানেই জ্ঞান হারালেন। মেয়েটা জ্ঞান হারাতেই ওকে ধরাধরি করে নিচে নামানো হলো। মেয়েটাকে নিয়ে নামানোর পর সালাম দাদু মাটিতে একটা গোল বৃত্ত এঁকে সেখানে মেয়েটাকে রেখে ওর জ্ঞান ফেরালো। মেয়েটার জ্ঞান ফিরতেই দাদু আবার ওর শরীরে সেই জিনটাকে হাজির করালেন। এবার সেই মেয়েটার শরীরে সেই জিনটা হাজির হয়ে রেগে ভয়ঙ্করভাবে বললেন, কিরে সালাম, তোর কি প্রাণের মায়া নেই? আমাকে হাজির করার সাহস পেলি কিভাবে? বাঁচতে চাইলে এখানে থেকে চলে যা। সেই জিনের কথায় সালাম দাদু বললেন, মেয়েটাকে ধরেছিস কেন? ওর মা নেই, ওর বাবা অনেক গরিব, বৃদ্ধ বয়সে পরিশ্রম করে সংসার চালায়। এই মেয়েটা ছাড়া ওর কেউ নেই, ওকে ছেড়ে যা। ছেড়ে যাব? তুই বললে কি ছেড়ে যাব? না, ছাড়বো না। ওকে আমার ভালো লাগছে। আর আমার যাকে ভালো লাগে আমি ওকে নিয়েই যাই। আমি মেয়েটাকে বিয়ে করব। তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। তুই এখান থেকে চলে যা। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোকে সহ তোর পরিবারের সবাইকে শেষ করে দিব। সেই জিনের কথায় সালাম দাদু তার ব্যাগ থেকে একটা বোতল আর একটা গাছের শিকড় বের করলেন। দাদুর হাতে সেই গাছের শিকড়টা দেখার সাথে সাথেই সেই জিনটা এবার অনুরোধ করতে লাগলেন। জিনটা বলতে লাগলেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, এখনই যাচ্ছি আমি, আর কখনো এখানে আসবো না। আমাকে মাফ করো, আমি ভুল করেছি। কবিরাজ আমাকে ছেড়ে দে, আমি তোর কাছে অনুরোধ করি, মাফ করে দে আমাকে। কিন্তু সেই জিনের অনুরোধে সালাম দাদু কোনো কথা শুনলেন না। সালাম দাদু সেই গাছের শিকড়টা সেই মেয়েটার আঙ্গুলে বেঁধে দিলেন আর কি কি জানি পড়তে লাগলেন। এমন অবস্থায় আমরা সবাই দেখলাম দাদুর সামনে বোতলে একটা ধোঁয়ার মতো কি জানি ঢুকে পড়ল। এটা বোতলে ঢোকার সাথে সাথে দাদু বোতলের মুখ লাগিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, কাজ হয়ে গেছে, জিনটাকে বন্দি করেছি, এখন আর আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। দাদুর এমন কাজে সেখানে থাকা সবাই দাদুর প্রশংসা করতে লাগলেন। এমন অবস্থায় দাদু বললেন, রহমত, তোমার মেয়েকে ঘরে নিয়ে যাও, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না।
কথাটা বলে দাদু সবাইকে উদ্দেশ্য করে বললেন, সবাই এখন চলে যান, রাত অনেক হয়েছে। এই বলে দাদুও তার বাড়িতে চলে যাবার জন্য রেডি হচ্ছিলেন। তখন সেই রহমত চাচা এসে সালাম দাদুকে বললেন, সালাম চাচা, আপনি আমার অনেক উপকার করলেন, এই টাকাটা রাখেন। রহমত চাচার কথায় সালাম দাদু বললেন, রহমত, আমি কবিরাজ হতে পারি, কিন্তু সবার কাছ থেকে টাকা নেই না। তোমার মেয়েটা অসুস্থ, এই টাকা দিয়ে ওকে কিছু কিনে খাওয়াইও, কেমন? আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। কথাটা বলে সালাম দাদু রওনা করলেন ওনার বাড়ি থেকে। সালাম দাদুর সাথে আমিও আমার বন্ধু হাসান ও আরিফ সবাই ছিলাম। আমরাও যাচ্ছিলাম আমাদের বাড়িতে। আমরা বাড়িতে ফেরার পথে দাদুকে বললাম, বাহ দাদু, কি খেল দেখালে! তোমার আগে তো জিনপুরি কিছুই না, এক মুহূর্তে জিনটাকে বন্দি করলে। আমার কথায় দাদু বললেন, আরে ওটা দুষ্টু জিন, ওকে ছেড়ে দিলে আবার ওই মেয়েটার কাছে আসতো, তাই ওকে বন্দি করলাম। তা দাদু, ওই জিনটাকে বন্দি করলে এতে কোনো সমস্যা হবে না? তোমাকেও কত করে ভয় দেখালো, ভয় পেলে না? দাদু বলল, আরে না, এরকম কত ঘটনা ঘটেছে আমার জীবনে, সাথে আমি এগুলোতে আর ভয় পাই না। ও, তাই নাকি? তোমার মনে হয় অনেক ঘটনা জানা আছে, তাই না দাদু? তুমি আমাদের কিছু ঘটনা শোনাবে তো? আমাদের কথায় দাদু বললেন, ঠিক আছে, সময় করে শোনাবো নে। কালকে আসিস আমার কাছে। শোন, আমি আমার বাড়িতে চলে আসছি, তোরা তোদের বাড়িতে যা, সাবধানে যাস, দেখিস কোনো পরিটরি যেন না ধরে। দাদুর কথায় আমি বললাম, ধরলে ধরবে, এতে সমস্যা কি, তুমি আছো না। আমার কথায় দাদু একটা হাসি দিয়ে বাড়িতে চলে গেল। এদিকে আমরাও আমাদের বাড়িতে যেতে লাগলাম। আমরা বাড়িতে যাবার সময় বন্ধুদের বললাম, এই, দাদু কি বললো শুনলি না? কালকে সময় মতো চলে আসিস, দাদুর কাছ থেকে এই জিনপুরীর গল্প শুনবো। আমার কথায় ওরা বাড়িতে চলে গেল। এদিকে আমিও চলে গেলাম বাড়িতে। পরের দিন কথা মতো আমি, আরিফ, হাসান তিনজনই একসাথে হয়ে সেদিন বিকেলবেলা চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। আমরা দাদুর বাড়িতে যাওয়ার পর জানতে পারলাম সালাম দাদু বাড়িতে নেই, বাজারে গেছে। উনি বাজারে গেছে, একটু পর হয়তো চলে আসবে, এই ভেবে সেখানে অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সালাম দাদু বাজার থেকে চলে আসলেন। এদিকে সন্ধ্যাও নেমে আসছে। দাদু এসে আমাকে দেখে বলল, কিরে, তোরা কখন আসছিস? আমি একটু বাজারে গিয়েছিলাম। হ্যাঁ, আমরা শুনেছি, সেই কখন থেকে অপেক্ষা করছি গল্প শুনবো বলে। আমাদের মুখে কথাটা শুনে দাদু বললেন, হো, তাই নাকি? আচ্ছা, এখন তো আজান হলো, একটু অপেক্ষা কর, আমি নামাজটা শেষ করে তোদের গল্প বলছি, কেমন? ঠিক আছে, যাও। আমাদের কথায় দাদু নামাজে গেলেন। উনি নামাজে যাবার কিছুক্ষণ পর নামাজ শেষে আমাদের পাশে এসে বসলেন আর বললেন, হ্যাঁ বল, কেমন গল্প শুনবি, জিনের নাকি পরীর? দাদুর কথায় জবাবে ওনাকে বললাম, বলো তোমার পছন্দ মতো একটা ঘটনা। আমাদের কথায় দাদু বললেন, ঠিক আছে, তাহলে একটা পরীর ঘটনা বলি। কথাটা বলে দাদু ঘটনা শুরু করতে যাবে এমন একটা সময় একজন লোক আসলেন দাদুর কাছে। সেই লোকটা এসে দাদুকে সালাম দিলেন। সালামের উত্তর দিয়ে দাদু ওনাকে জিজ্ঞেস করলেন, কে আপনি? আমার কাছে এই রাতের বেলা কোনো সমস্যা কি? দাদুর কথায় সেই লোকটা বললেন, আমার বাড়ি এই গ্রাম থেকে ১ গ্রাম পরে, হেঁটে যেতে বেশিক্ষণ লাগে না। আমি আপনার কাছে এসেছি একটা বিপদে পড়ে। আমার ছেলেকে পরী ধরেছে। আমি বেশ কয়েকজন হুজুর কবিরাজকে দেখিয়েছি, কোনো লাভ হয়নি। আমার ছেলেকে আটকানো যাচ্ছে না। কোনো উপায় না পেয়ে ওকে শিকল দিয়ে বেঁধে রেখেছি। আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছি। আপনাকে দয়া করে আমার সাথে এখন একটু যেতে হবে। সেই লোকের কথায় সালাম দাদু বললেন, এখনই যেতে হবে? কালকে সকালে যাই? তখন সেই লোকটা অনেক অনুরোধ করতে লাগলেন আর বলতে লাগলেন, দয়া করে এখনই চলুন, দরকার হয় আমি আবার আপনাকে রেখে যাব। ওনার অনুরোধে দাদু আমাদের দিকে তাকিয়ে বললেন, কি করবো রে এখন? দাদুর কথায় আমি বললাম, কি আর করবা, যাও, আর তোমার সাথে আমাদেরও নিয়ে যাও, আমরাও যাব তোমার সাথে। আমরাও পুরী ছাড়ানো দেখলাম, দেখে তোমার সাথে আসলাম, রাতের বেলা একা একা যাবে, আমরা থাকলে তো তোমারও ভালো হয়, তাই না? আমার কথায় দাদু বললেন, ঠিক আছে, তোদের সমস্যা না হলে আয় আমার সাথে। কথাটা বলে দাদু রওনা করলেন সেই লোকটার সাথে তাদের বাড়ির দিকে। দাদুর সাথে আমরাও যাচ্ছি। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। জানি না সেখান থেকে কখন ফিরব। দাদুর সাথে যাচ্ছি পুরী ছাড়ানো দেখতে। একটু একটু ভয় করছে, তবু কৌতূহল নিয়ে দাদুর সাথে হাঁটতে লাগলাম। ওনার সাথে হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম সেই লোকের বাড়িতে। সেখানে যাবার পর আমরা দেখলাম সত্যি সত্যি একটা ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখছে, আর সেই ছেলেটা ছটফট করছে। ছেলেটার এই অবস্থা দেখে দাদু ছেলের বাবাকে জিজ্ঞেস করলেন, এর এই অবস্থা কখন থেকে? দাদুর কথায় সে ছেলের বাবা বললেন, কিছুদিন আগ থেকে। আমার ছেলেটা ছাত্র হিসেবে অনেক ভালো, জানি না কিছুদিন আগে হঠাৎ কি হলো। কিছুদিন আগে এক রাতে হঠাৎ করে চিৎকার করতে লাগলো।
ওর চিৎকারে আমরা ওর কাছে যেতেই দেখলাম ও চোখ লাল করে বসে আছে। আর ওর কণ্ঠ কেমন মেয়েদের মতো হয়ে গেছে। এমন অবস্থা দেখার পর আমি পরের দিন একজন কবিরাজকে দেখাই। সেই কবিরাজ ওকে দেখে বলে, একটা পরী নাকি ধরেছে ওকে। সেই কবিরাজ এটাও বলেন, পরীটা নাকি অনেক শক্তিশালী। উনি পরীকে ছাড়াতে পারবে না। কথাটা বলে সেই কবিরাজ চলে যায়। উনি চলে যাওয়ার পর অনেক কবিরাজকে আমি দেখিয়েছি। কিন্তু কিন্তু সবাই একই কথা বলে। শেষমেশ আপনার কথা জানতে পারলাম। আপনি শেষ ভরসা। দয়া করে আপনি এমনটা বলিয়েন না। আপনি আমার ছেলেটাকে দেখুন। সেই লোকের কথায় সালাম দাদু বললেন, দেখুন, শক্তির উপরও শক্তি থাকে। আমি আপনার ছেলেটাকে দেখি। আল্লাহর রহমতে আমি চেষ্টা করব ওকে সুস্থ করার। কথাটা বলে সালাম দাদু দুজনকে বললেন, ছেলেটার শিকল খুলে দাও আর আমার সামনে নিয়ে আসো। দাদুর কথা মতো সেটাই করা হলো। ছেলের শরীর থেকে শিকল খুলে ওকে সামনে নিয়ে আসা হলো। ছেলেটাকে সামনে নিয়ে আসার পর দাদু বললেন, ওকে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তোমরা পাশে গিয়ে দাঁড়াও। দাদুর কথা মতো ওকে একাই ছেড়ে দেওয়া হলো। ছেলেটাকে একা ছাড়ার পর আমরা দেখলাম ছেলেটা কেমন যেন করছে। আর ওর চোখ দুটো লাল হয়ে আছে, যে কেউ হঠাৎ করে দেখলেই ভয় পাবে। ছেলেটার এমন অবস্থা দেখে দাদু বুঝতে পারলেন ওর শরীরে এখন পরী অবস্থান করছে। তাই দাদু ছেলেটাকে উদ্দেশ্য করে একটা সালাম দিলেন। দাদুর সালাম দেওয়ার পর ছেলেটা চুপ করে রইল। এটা দেখে দাদু বললেন, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি আমার সাথে একটু কথা বলুন। দাদুর কথা একটু পর সেই ছেলেটা একটা মহিলার কণ্ঠে কথা বলে উঠল। ছেলেটা দাদু সালামের উত্তর দিয়ে বললেন, সালাম কবিরাজ, আপনি এখানে কেন আসছেন? দেখেন, আমি আপনাকে সম্মান করে বলছি, এখান থেকে আপনি চলে যান। এর আগেও অনেকে আসছে এই ছেলের কাছ থেকে, আমাকে ছাড়াতে পারেনি। আপনিও পারবেন না। আমি ওর কাছে আসছি ওকে নিয়ে যাব। আমি কেন ওর কাছে আসছি, কি জন্য আসছি সেটা সময় হলে জেনে যাবেন। ছেলের শরীর থেকে সেই পরীর কথা শুনে দাদু জিজ্ঞেস করেন, আপনি আমাকে সম্মান করেন শুনে খুশি হলাম। আমিও আপনাকে সম্মান করে বললাম, ছেলেটাকে ছেড়ে যান। দাদুর কথায় সেই পরী বললেন, না, এটা সম্ভব না। আমি ওয়াদাবদ্ধ। পরীর কথায় দাদু বললেন, আচ্ছা, আপনার নাম কি? দাদুর কথায় পরী বললেন, আমার নাম আয়েশা। আয়েশা নামটা শুনে দাদু অবাক হয়ে বললেন, আপনি কি সেই আয়েশা? দাদুর কথার জবাবে পরী বললেন, হ্যাঁ, আমি সেই আয়েশা যার কথা আপনি জানেন। আশা করি আপনাকে আর কিছু বলতে হবে না। আমি এখন যাচ্ছি। আপনি এখান থেকে চলে যান। কথাটা বলে সে ছেলের শরীর থেকে চলে গেলেন পরী। পরী চলে যাওয়ার পর ছেলেটা জ্ঞান হারিয়ে পড়ে গেল। এটা দেখে দাদু বললেন, ওকে ধরে শুয়ে দিন। তারপর দাদু ছেলের বাবাকে বললেন, আপনি চিন্তা করবেন না, পরী চলে গেছে। আমিও আজকে চলে যাই। আমি কাল পরশু আপনাদের বাড়িতে আবার আসব। কথাটা বলে দাদু আমাদেরকে নিয়ে হাঁটতে লাগলেন। আমরা হাঁটার সময় আমি দাদুকে বললাম, আচ্ছা দাদু, আমি একটা বিষয় খেয়াল করছি, তুমি আয়শা নামটা শুনে এতটা অবাক হলে কেন? আমার কথায় দাদু বললেন, অবাক হব না? আয়শাপুরীর ইতিহাস জানলে তোরাও অবাক হবি। আমি বাড়িতে তোদের যে পুরীর ঘটনা বলতে চেয়েছিলাম, সেটা এই আয়েশাপুরীর। আয়েশাপুরীর শক্তি অনেক বেশি। ওনার কাছে আমরা কিছুই না। তোরা ঘটনা শুনতে চাচ্ছিস না? আমি তোদের এই আয়েশাপুরীর ঘটনা বলি, শোন। ঘটনাটা আজ থেকে তাও ১০০ বছর আগে হবে। আমি সব ঘটনা শুনেছি আমার বাবার কাছ থেকে। আমাদের এই গ্রামে একজন রাজা ছিলেন। তোরা কি জানিস সেই কথা? সালাম দাদুর কথায় ওনাকে বললাম, হ্যাঁ দাদু, আমরা শুনেছি, কিন্তু এখন তো আর ওই রাজা নেই। ওই রাজার বংশের কেউ নেই। শুধু রাজবাড়িটা পড়ে আছে। তাও বাড়িটাতে গাছপালা ও লতা পাতা দিয়ে জঙ্গলের মতো হয়ে গেছে। আমাদের কথায় সালাম দাদু বললেন, হ্যাঁ, ওই রাজবাড়িটা এমনি এমনি এরকম হয়নি। আর রাজা ও রাজার কোনো বংশধর কেন বেঁচে নেই, ঘটনাটা শুনলে বুঝতে পারবি। দাদুর কথায় বেশ কৌতূহল নিয়ে ওনাকে বললাম, ঠিক আছে দাদু, বলো। আমাদের কথায় দাদু বললেন, শোন, আজ থেকে ১০০ বছর আগের কথা। এই গ্রাম সহ পাশের গ্রামগুলো গ্রাম ছিল না। এই পুরোটা ছিল রাজার রাজ্য। এই রাজ্যের রাজা ছিলেন রাজা বরেন্দ্র। রাজা বরেন্দ্র ছিলেন কঠোর মনের মানুষ। তিনি তার এই রাজ্যটাকে খুব শাসনে রাখতেন। ওনার কথায় বাইরে গিয়ে কোনো প্রজা কাজ করলে তিনি তাকে মৃত্যুদণ্ড দিতেন। এরকম শাসনের মধ্যে দিয়ে চলতে থাকে দিন। রাজা বরেন্দ্রের দুজন স্ত্রী ছিলেন। দুই স্ত্রীর দুজন করে সন্তানও ছিল। তোরা তো জানিস, আগেরকার রাজা ও জমিদার এরা মাঝে মধ্যে জঙ্গলে যেতেন শিকার করতে। তো তেমনি একদিন রাজা বরেন্দ্র চিন্তা করলেন শিকারে যাবেন। কথা মতো তিনি শিকার করতে যান তার রাজ্য থেকে বেশ কিছুটা দূরে একটা জঙ্গলে। সেদিন রাজা বরেন্দ্র শিকার করতে করতে রাত হয়ে যায়। রাত হতে উনি যখন ওনার প্রাসাদের দিকে আসবে, এমন সময় উনি একটা সুন্দর পাখি দেখতে পান। এত সুন্দর পাখি উনি জীবনেও দেখেনি। সেই পাখিটিকে দেখে রাজা বরেন্দ্র ওখানে থেমে যান আর মনে মনে ভাবেন, এত সুন্দর পাখি হয় কি করে?
আমার যে করে হোক এই পাখিটা চাই। আমি আঘাতে আহত করব। পরে না হয় ওর চিকিৎসা করে ওকে আমার কাছে খাঁচায় বন্দি করে রাখব। কথা মতো রাজা তার তীর তাক করে সেই পাখির দিকে। এমন সময় সেই পাখিটা উড়ে গিয়ে বসে অন্য গাছে। পাখিটা অন্য গাছে যাওয়ায় রাজা ঘোড়া থেকে নেমে তার সাথে আসা সৈন্যদের সেখানে দাঁড়াতে বলে রাজা সেই পাখিটার পিছু নেন। ততক্ষণে রাত নেমে আসছে। আকাশে চাঁদের আলো ঝলমল করছে। রাতের বেলাও সেই পাখিটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হচ্ছে পাখিটার শরীর থেকে আলো বেরোচ্ছে। পাখিটা উড়ে অন্য গাছে বসায় রাজা বরেন্দ্র তার তীর নিয়ে রেডি করে ঠিক তখনই পাখিটা উড়ে চলে যায়। এভাবে পাখিটা এক গাছ দুই গাছ করতে করতে জঙ্গলের গভীরে চলে যায়। জঙ্গলের গভীরে যাওয়ায় পর রাজা খেয়াল করেন উনি পাখিটার পিছু পিছু জঙ্গলের অনেক গভীরে চলে আসছে। জঙ্গলের এত গভীরে এসেও পাখিটাকে ধরতে পারল না। এটা ভেবে রাজার মন খারাপ হয়। আস্তে আস্তে রাত গভীর হচ্ছে। এদিকে উনি জঙ্গলের গভীরে। এটা ভেবে উনি সেখান থেকে চলে আসবেন। এমন সময় উনি দেখেন সেই পাখিটা আস্তে আস্তে তার রূপ পরিবর্তন করে একটা সুন্দরী পরীর রূপে রূপান্তরিত হলেন। এই দৃশ্য দেখে রাজা বরেন্দ্র হাঁ হয়ে দাঁড়িয়ে রইলেন। উনি আগে জিনপরির কথা অনেক শুনেছেন, কিন্তু তেমন একটা বিশ্বাস করতেন না। কিন্তু আজ নিজের চোখের সামনে পরীকে দেখে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না। সেই পরীটা নিজের রূপে আসায় রাজা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন। কেননা এর আগে উনি এত সুন্দর কখনো দেখেননি। রাজা বরেন্দ্র সেই পরীকে দেখে গাছের আড়াল থেকে বেরিয়ে বলে উঠলেন, কে তুমি? আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি রাজা বরেন্দ্র। রাজার কথা শুনে সেই পরী বাতাসে মিলে যায়। পরী চলে যাবার পর রাজা মনে মনে বলেন, আহারে চলে গেল। পরী চলে যাওয়ায় রাজা সেখান থেকে তার ঘোড়া ও সৈন্যদের কাছে ফিরে আসে। সেখানে আসার পর রাজা ফিরে আসে তার রাজপ্রাসাদে। রাজা বরেন্দ্র প্রাসাদে ফিরে সেই রাতে আর ঘুমাতে পারে না। রাজার বারবার মনে হচ্ছে সেই পরীর কথা। সেই পরীর মায়া ভরা মুখটা যেন বারবার মনে পড়ছে। এমন অবস্থায় রাজা সেই রাতটা না ঘুমিয়ে কাটিয়ে দেন। পরের দিন সকালে রাজা বরেন্দ্র তার কয়েকজন সেনাকে বলেন, তোমরা যাও, খোঁজ করো আমার রাজ্যে বড় কোনো তান্ত্রিক আছে কিনা। যদি কোনো তান্ত্রিকের সন্ধান পাও ওকে ধরে আমার কাছে নিয়ে আসো। রাজার আদেশে তাই করা হয়। সেনারা খুঁজতে থাকে তাদের রাজ্যে। ওরা খুঁজতে খুঁজতে একজন তান্ত্রিকের সন্ধান পান। তান্ত্রিকের সন্ধান পাওয়ায় রাজার কথা মতো ওকে ধরে নিয়ে আসা হয় রাজার কাছে। তান্ত্রিককে ধরে নিয়ে আসার পর রাজা বরেন্দ্র বলেন, তান্ত্রিককে রেখে সবাই চলে যাও, আমি ওর সাথে একা কথা বলবো। রাজার আদেশে সবাই চলে যায়। সবাই চলে যাবার পর সেই তান্ত্রিক রাজা বরেন্দ্রকে বলেন, রাজামশাই, আপনার সেনারা আমাকে ধরে নিয়ে আসলো। আমাকে ধরে নিয়ে আসার কারণ? তখন রাজা বলেন, তান্ত্রিক, তোমাকে একটা কাজ করে দিতে হবে। রাজার কথা জবাবে তান্ত্রিক মুচকি একটা হাসি দিয়ে বলেন, রাজামশাই কি যে বলেন, আপনি হলেন এই রাজ্যের রাজা। আমার মতো একজন তান্ত্রিক আপনার কি কাজ করবে? আচ্ছা বলুন তো কি করতে হবে? সেই তান্ত্রিকের কথায় রাজামশাই বললেন, দেখো তান্ত্রিক, আমি রাজ্যের রাজা। সোনা দানা টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই আমার। আমার দুটো বউ আছে, কিন্তু কালকে থেকে আমি একজনের কথা ভুলতে পারছি না। আমি তাকে বিয়ে করতে চাই। আমি তাকে বিয়ে করতে চাই। রাজার কথায় তান্ত্রিক বললেন, হ্যাঁ তো বিয়ে করুন। বিয়ে করতে কি আমার সাহায্য লাগবে নাকি? তখন রাজা বললেন, হ্যাঁ লাগবে, কারণ সে সাধারণ কোনো মানুষ না, সে একটা পরী। পরী? কি বলেন রাজামশাই, আপনি কি পরীকে বিয়ে করবেন নাকি? তান্ত্রিকের কথায় রাজা গত রাতে ঘটে যাওয়া পুরো ঘটনাটা খুলে বললেন তান্ত্রিককে। রাজা এটাও বললেন যে কোনো বিনিময়ে ওকে আমার চাই 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 চাই। রাজার কথায় তান্ত্রিক বললেন, রাজামশাই, এই রাজ্যের সকলে আপনাকে ভয় করে, ভয় করেই চলে। আপনার সব কথা মানে, আপনি যা বলেন তাই হয়। কিন্তু এটা তো একটা পরী, পরী কি আর আপনার কথা শুনবে? আর কোনো না কোনো পরী, আমি এসব পারবো না। তান্ত্রিকের কথায় রাজা বলেন, তান্ত্রিক, তুমি কি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে না করছো? তুমি না করতে পারবে না, তোমাকে কাজটা করতে হবে, নইলে তোমাকে মেরে ফেলা হবে। রাজা বরেন্দ্রর কথায় তান্ত্রিক বললেন, রাজামশাই, আমি একজন সাধক, আমি সাধন তান্ত্রিক। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আর আমাকে মেরে ফেললে কি আপনি ওই পরীকে পাবেন? তান্ত্রিকের কথার জবাবে রাজা বলেন, ঠিক আছে, তোমাকে মারব না। আমি তোমাকে 100 না 200 না 1000 স্বর্ণ মুদ্রা দিব। তুমি শুধু ওই পরীকে বন্দি করো আর আমার সাথে বিয়ের ব্যবস্থা করো। রাজার এমন প্রস্তাবে তান্ত্রিক বললেন, এবার কাজ হবে, আপনাকে ওই পরীর সাথেই বিয়ে দিব।
আজকে সন্ধ্যার পর আপনি একা আমার সাথে যাবেন সেই জঙ্গলে। পরীকে যেহেতু ওখানে দেখা গেছে, তার মানে পরী ওখানে আশেপাশেই থাকে। তান্ত্রিকের কথা মতো সেটাই করা হলো। সেদিন সন্ধ্যার পর রাজা বরেন্দ্র সেই তান্ত্রিককে নিয়ে গেলেন জঙ্গলের ভিতর সেই জায়গায়। সেখানে যাবার পর রাজা ও তান্ত্রিক দুজনে চুপ করে বসে রইলেন। এভাবে অনেকক্ষণ থাকার পর সেখানে সেই পরীকে দেখা গেল। সেই পরীকে দেখার পর তান্ত্রিক সেখানে বসে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি কি জানি পড়তে লাগলেন। এর ঠিক কিছুক্ষণ পর রাজা দেখলেন সেই পরী চিৎকার করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে বন্দি করো না, ছেড়ে দাও। কিন্তু পরীর কোনো কথা না শুনে পরীকে বন্দি করে ফেলল। এখানে মূলত তান্ত্রিক তার সাথে থাকা জিনদের দিয়ে পরীকে বন্দি করছে। পরীকে বন্দি করার পর তান্ত্রিক বলেন, রাজামশাই, কাজ হয়ে গেছে, পরী বন্দি হয়ে গেছে, এখন চলুন, আপনার প্রাসাদে চলুন। তান্ত্রিকের কথায় রাজা বরেন্দ্র খুশি মনে প্রাসাদে ফিরে। প্রাসাদে ফেরার পর তান্ত্রিক রাজাকে বলেন, রাজামশাই, আমাকে একটা ঘরে নিয়ে যান, যেখানে আমি এই পরীটাকে বন্দি করতে পারবো। পরী ওর নিজের রূপে থাকবে, অদৃশ্য হতে পারবে না। পরে আপনি ওর সাথে যা ইচ্ছে হয় করবেন। তান্ত্রিকের কথা মতো সেটাই করা হয়। একটা ঘরে তান্ত্রিককে নিয়ে যাওয়া হয়। ঘরে গিয়ে তান্ত্রিক পরীকে সেই ঘরে আটকে ফেলে। পরীকে সেই ঘরে আটকানোর পর পরী তার নিজের রূপে আসে। নিজের রূপে আসায় তান্ত্রিক রাজাকে বলে, রাজামশাই, আপনার কথা মতো পরীকে বন্দি করে নিয়ে আসছি। এখন আপনি আপনার কথা রাখুন, আমার পুরস্কার আমাকে দিন। এখন আপনি পরীকে বিয়ে করতে পারেন, যা ইচ্ছে হয় করতে পারেন। আর কোনো সমস্যা হলে তো আমি আছি। তান্ত্রিকের কথায় রাজা বরেন্দ্র তার দেয়া কথা মতো তান্ত্রিককে 1000 স্বর্ণমুদ্রা দেন। পুরস্কার পেয়ে তান্ত্রিক চলে যাবার আগে রাজাকে বলেন, রাজামশাই, এই পরীকে এই ঘরে বন্দি করেছি। এই ঘর থেকে নিজে বাইরে যেতে পারবে না। আপনি যদি কখনো ওকে বাইরে নিয়ে যান, তাহলে এই যে এই সুতাটা আপনাকে দিলাম, এই সুতাটা ওর আঙ্গুলে বেঁধে দিবেন। এই সুতাটা ওর আঙ্গুলে বেঁধে দেওয়ার ফলে ও কোথাও যেতে পারবে না। কিন্তু মনে রাখবেন, ভুল করেও ওকে এই সুতা বাঁধা ছাড়া এই ঘরের বাইরে নিয়ে যাবেন না, তাহলেও মুক্ত হয়ে যাবে। তান্ত্রিকের কথায় রাজা বলেন, ঠিক আছে, তাই হবে। তুমি এখন চলে যাও। তোমাকে দরকার হলে আমি ডেকে নেব। রাজার কথায় তান্ত্রিক চলে যায়। তান্ত্রিক চলে যাবার পর সেই পরী রাজাকে বলে, আমাকে বন্দি করলেন কেন? দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি তো কোনো অপরাধ করিনি। আমাকে মাফ করে দিন। ছেড়ে দিন আমাকে। পরীর কথায় রাজা বরেন্দ্র বলে, ছাড়ার জন্য কি তোমাকে বন্দি করছি নাকি? আমি রাজা বরেন্দ্র। তোমাকে আমার ভালো লেগেছে। আমি তোমাকে বিয়ে করব। কি? না, না, এটা কি বলেন? আপনি মানুষ, আমি পড়ি, কিভাবে সম্ভব? তাছাড়া আমি বিবাহিতা, আমার একটা মেয়ে আছে। আপনি দয়া করে আমাকে যেতে দিন। আমার স্বামী ও সন্তান নিশ্চয়ই অনেক চিন্তা করছে। পরীর কথায় রাজা বলেন, না, না, তুমি যত যাই বলো, আমি তোমাকে ছাড়ব না। তোমার স্বামী থাকুক বা সন্তান থাকুক, আমি তোমাকেই বিয়ে করব, আর সেটা কালকেই। কথাটা বলেই রাজা বাইরে চলে গেলেন। এদিকে রুম থেকে পরী অনেক অনুরোধ করতে লাগলেন, কিন্তু রাজা কোনো কথাই শুনলেন না। রাজা রুম থেকে বাইরে যাবার সময় দেখলেন তার প্রাসাদের অনেকেই লুকিয়ে লুকিয়ে দেখছে। এটা দেখে রাজা বললেন, তোমরা কি দেখছো, যাও ওদিকে, এখানে যেন আর দ্বিতীয়বার না দেখি। রাজার কথায় সবাই সেখান থেকে চলে গেল ভয়ে। সবাই চলে যাবার পর রাজা তার রুমে গিয়ে বসে পড়লেন। রাজা রুমে যাওয়ার একটু পর তার দুজন স্ত্রী তার কাছে গেলেন আর বললেন, আপনি এটা কি করছেন? আমরা দুজন আপনার স্ত্রী, আমাদের রেখে আরেকটা বিয়ে করার কি দরকার? আমরা কি আপনাকে খুশি করছি না? বিয়ে করলে না হয় কোনো মানুষকে করতেন, তাই বলে একটা পরীকে বিয়ে করবেন? রানীদের কথায় রাজা বলেন, ও, তাহলে এরই মধ্যে তোমাদের কানে খবরটা পৌঁছে গেছে। জেনেই যখন গেছো, তাহলে মেনে নাও, আমি কারো কথা শুনতে বাধ্য নই। আমি ওই পরীকেই বিয়ে করব। রাজার এমন কথায় বড় রানী বলেন, দেখুন, আরেকবার ভেবে দেখুন, পরীকে বিয়ে করায় না জানি কোন অভিশাপ নেমে আসে আমাদের উপর। তোমাদের এসব নিয়ে ভাবতে হবে না, যা হবে আমি দেখে নিব। তোমরা চলে যাও, আমি একটু আরাম করব। রাজার কথায় রানীরা চলে গেলেন। এদিকে রাজা একজন সৈন্যকে ডেকে বললেন, তুমি এখনো যাও, আর তান্ত্রিককে বলো, কাল আমি পরীকে বিয়ে করব। সে যেন কালকে প্রাসাদে আসে। আর পুরোহিত মশাইকে খবর লাগাও, কাল যেন সময় মতো উনি চলে আসে। রাজার কথায় সেই সৈন্য খবর নিয়ে চলে গেলেন। পরের দিন কথা মতো পুরোহিত ও তান্ত্রিক যথাসময়ে প্রাসাদে এসে হাজির হলেন। ওরা সবাই আসায় রাজা বললেন, এখন বিয়ের কাজ শুরু করো। রাজার কথা মতো তাই করা হলো। শুরুতে পুরোহিত অবাক হলেও তিনি রাজার ভয়ে আর কিছু বলেনি। উনি বিয়ের কাজ শুরু করে। বিয়ের কাজ শুরু হওয়ায় সেই পরী আবার অনুরোধ করতে থাকে আর কান্না করতে থাকে। কিন্তু পরীর কান্না না দেখে রাজা বরেন্দ্র পুরোহিতকে বলেন, পুরোহিত,
বিয়ের কাজ করতে থাকে যত যাই হোক। রাজার কথা মতো বিয়ের কাজ চলছে। এমন অবস্থায় আশেপাশের পরিস্থিতি খারাপ করে সেখানে এসে উপস্থিত হন পরীর স্বামী। পরীর স্বামী সরাসরি রুমে আসতে পারেনি, রুমের বাহিরে আসছে। এটা দেখে রাজা তান্ত্রিকের দিকে তাকাতেই তান্ত্রিক ইশারা দিয়ে বললেন, চিন্তা করবেন না, আমি দেখছি। কথাটা বলে তান্ত্রিক সেই পরীর স্বামী সেই জিনটার কাছে গেলেন। তান্ত্রিক জিনের কাছে যাওয়ার পর সেই জিনটা বললেন, তান্ত্রিক, তুমি যেটা করছো এটা ঠিক না। আমার স্ত্রীকে বন্দি করছো, আবার আমার স্ত্রী রাজা বরেন্দ্রের সাথে বিয়ে দিতে সাহায্য করছো। আমার স্ত্রীকে মুক্ত করে দাও, আমি অনুরোধ করছি তোমাকে। আর রাজামশাই, আপনাকে অনুরোধ করছি, এটা করবেন না। দয়া করে আমার স্ত্রীকে ছেড়ে দিন, দয়া করুন। জিনের অনুরোধে রাজার মন গলল না। তিনি বিয়ের কাজ চলমান রাখলেন। এটা দেখে সেই জিনটা রেগে রাজা ও তান্ত্রিককে ভয় দেখাতে লাগলেন আর বলতে লাগলেন, রাজামশাই ভুল করছেন, আমি আমার স্ত্রীকে ছেড়ে দিন, নইলে নইলে আমি আপনাকে সহ আপনার প্রাসাদের সবাইকে মেরে ফেলবো। আর তান্ত্রিক, তোকে তো আগে মারবো আমি, তোকে আগে মারবো। সেই জিনের কথায় তান্ত্রিক ওকে বন্দি করে ফেললেন। জিনটাকে বন্দি করে তান্ত্রিক বললেন, রাজামশাই, ওকে বন্দি করেছি, এখন আর কোনো চিন্তা নেই। তান্ত্রিকের কথায় রাজা বরেন্দ্র তান্ত্রিকের দিকে 100 স্বর্ণমুদ্রা ডিল দিয়ে বলল, সাবাস, তুমি তো ভালোই তন্ত্রমন্ত্র জানো। এদিকে জিনটাকে বন্দি করায় পরী বলতে লাগলেন, ওকে ছেড়ে দাও, আমাকে যা খুশি করো। তান্ত্রিক, আমার স্বামীকে ছেড়ে দাও। কিন্তু পরীর কোনো কথা না শুনে জিনটাকে বন্দি অবস্থায় রেখে রাজা বরেন্দ্র সেই পরীকে বিয়ে করলেন। পরীকে বিয়ের করার পর প্রাসাদের সবাইকে মিষ্টি মুখ করানো হলো। পরীকে বিয়ে করে যেন রাজা অনেক খুশি। এদিকে রাজ্যের মধ্যে এই খবরটা ছড়িয়ে পড়ল যে রাজা একটা পরীকে বিয়ে করছে। বিয়ে শেষে রাজা বরেন্দ্র তান্ত্রিককে বললেন, তান্ত্রিক, ওই জিনটাকে বন্দি অবস্থায় তোমার কাছে রাখো, আমি কাল বলবো কি করতে হবে। এখন তুমি চলে যাও, কালকে দেখা করো। রাজার কথায় তান্ত্রিক চলে গেলেন। এদিকে তান্ত্রিক চলে যাওয়ার পর রাজা পুরোহিতকে তার উপহার বুঝিয়ে দিয়ে পুরোহিতকে চলে যেতে বললেন। তান্ত্রিকের মতো পুরোহিতও সেটাই করলেন, উনিও চলে গেলেন। সবাই চলে যাবার পর রাজা পরীকে উদ্দেশ্য করে বললেন, এখন থেকে তুমি আমার বউ, আমাদের বিয়ে হলো, একটু পর আমাদের বাসর হবে। রাজা বরেন্দ্র কথায় পরী ওনাকে অনেক অনুরোধ করতে লাগলেন আর বলতে লাগলেন, রাজা মশাই, দয়া করুন, এখনো সময় আছে, আমাকে যেতে দিন, আর আমার স্বামীকেও ছেড়ে দিন। পরীর কথায় রাজামশাই কোনো কথা শুনলেন না। পরীকে যেভাবে জোর করে বিয়ে করেছে সেভাবেই পরীর সাথে বাসর করলেন। পরীর সাথে বাসর, বাবা পরীর সাথে বিয়ে, আবার বাসরও করলেন। কথাটা বলে উঠলাম আমি। আমার কথা জবাবে সালাম দাদু বললেন, হ্যাঁ, রাজা সেই পরীকে বিয়ে করলো আর বাসরও। তারপর কি হলো দাদু? আমার কথায় সালাম দাদু বললেন, বলবো, আস্তে আস্তে সব বলবো সামনে, অনেক কাহিনী বাকি। এখন তো বাড়িতে চলে আসছি, আমি বাড়িতে যাই, রাত বেশি গভীর হবার আগেই তো তোরা বাড়িতে চলে যা, কাল সকালে আসবি, পুরো গল্পটা বলবো তোদের। দাদুর কথায় রাজি হয়ে বাড়িতে চলে গেলাম। সে রাতে আর ভালো মতো ঘুমাতে পারেনি। সবসময় মাথায় ঘুরত গল্পের তারপর কি হবে। পরিটার জন্য অনেক খারাপ লাগছিল। যাই হোক, কথা মতো পরের দিন সকালে আমরা সালাম দাদুর কাছে যাওয়ায় উনি বললেন, কিরে, সময় মতো চলে আসছিস দেখি, গল্প শোনার নেশা চেপে ধরেছে বুঝি তোদের? হ্যাঁ দাদু, বারবার শুধু মনে পড়ছে, তারপর কি হলো? আমাদের কথায় দাদু বললেন, আয় পাশে এসে বস, তারপর বলছি। হ্যাঁ দাদু, বলো। তখন দাদু আবারও বলতে শুরু করলেন। দাদু বললেন, রাজা বরেন্দ্র পরীর সাথে বিয়ে ও বাসর করার পরের দিন রাজা সেই তান্ত্রিকের কাছে যান। রাজাকে দেখে তান্ত্রিক বলেন, আরে রাজা মশাই, আপনি আপনি আমার এখানে কেন আসছেন? আমাকে খবর দিলে তো আমি চলে যেতাম প্রাসাদে। তান্ত্রিকের কথায় রাজা বললেন, না, প্রাসাদে সমস্যা আছে, তাই সরাসরি তোমার এখানে আসলাম। শোনো, তুমি যে পুরীর স্বামীকে বন্দি করেছো, ও তো এখনো বন্দি আছে, তাই না? তান্ত্রিক বলল, হ্যাঁ রাজামশাই, বন্দি আছে। তখন রাজা বললেন, আমি ওর স্ত্রীকে বিয়ে করেছি, ওকে বন্দি করেছি। এখন আমরা যদি ওকে মুক্ত করে দেই, তাহলে কি ও আমাদের ছাড়বে? ছাড়বে না, মেরে ফেলবে আমাদের। এখন ওর হাত থেকে বাঁচার একটাই উপায়, সেটা কি বলো তো? তান্ত্রিক বলল, হ্যাঁ রাজামশাই, বুঝতে পারছি, ওকে মেরে ফেলতে হবে। তান্ত্রিকের কথায় রাজা বরেন্দ্র 200 স্বর্ণ মুদ্রা তান্ত্রিকের দিকে ঢিল দিয়ে বলল, তাই করো, মেরে ফেলো, মেরে ফেলো পরিস্বামী সেই জিনটাকে। রাজার কথায় তান্ত্রিক সেই জিনটাকে মারতে যাবে, এমন সময় ওই জিনটা অনেক অনুরোধ করতে থাকে। জিনটা রাজাকে বলে, রাজামশাই, দয়া করে আমাকে মারবেন না, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমার স্ত্রীকে আপনার কাছে বন্দি করে বিয়ে করছেন, আমাকে বন্দি করছেন। আমার একটা মেয়ে আছে, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমরা ছাড়া মেয়েটার কেউ নেই। কিন্তু সেই জিনের করুণ অনুরোধও
কান্নায় রাজার মন গলে না। রাজা ওকে মেরে ফেলার অনুমতি দেয়, আর তান্ত্রিক তাই করে সেই জিনটাকে মেরে ফেলে। জিনটাকে মেরে ফেলার পর রাজা বরেন্দ্র চলে যায় তার রাজপ্রাসাদে। সেখানে যাওয়ার পর পরী ওনাকে জিজ্ঞেস করে, আমার মন জানি কেমন করছে, আমার স্বামী কোথায়, ওকে কোথায় রেখেছেন, দয়া করে ওনাকে মুক্ত করে দিন। আমার মেয়েটা নিশ্চয়ই অসহায় হয়ে ঘুরছে। আপনি তো আমাকে বিয়ে করতে চেয়েছেন, আর বিয়ে করেছেন, আপনার ইচ্ছে তো পূরণ হয়েছে। এখন আমার স্বামীকে ছেড়ে দিন। পরীর কথায় রাজা বলেন, না, তার সম্ভব না, কারণ তোমার স্বামী আর বেঁচে নেই। তান্ত্রিক তোমার স্বামীকে মেরে ফেলেছে। রাজার কথায় পরী চিৎকার করে কান্না করতে থাকে। পরীর কান্নায় প্রাসাদ যেন কেঁপে উঠছে। পরীর কান্নায় সেখানে এসে জড়ো হন প্রাসাদের সবাই। এটা দেখে রাজা হুংকার দিয়ে বলে, তোমরা এখানে কি দেখছো, নিজেদের ঘরে যাও। রাজার কথায় সবাই চলে গেল। এদিকে রাজা পরীর কান্না দেখে বলল, শোনো, আর কান্না করো না, কান্না করে কোনো লাভ নেই। আমি তোমার স্বামী, আজ থেকে তোমার পুরনো সব কিছু ভুলে যাও, তোমার স্বামী সন্তানের কথা ভুলে যাও। কথাটা বলে রাজামশাই চলে গেলেন তার নিজের কক্ষে। রাজা নিজের রুমে যাওয়ায় তার দুই রানী আবারও তার কাছে আসলেন, আর ভয় ভয় বললেন, বেয়াদবি মাফ করবেন, আপনি কেন ওই পরীকে কষ্ট দিচ্ছেন, ওর স্বামী ওকে বা কেন মারলেন? আমরা বলি আমরা বলি কি, আপনি ওই পরীর কাছে ক্ষমা চেয়ে ওকে ছেড়ে দেন, ওকে ছেড়ে দিন আপনি। রানীর কথায় রাজা রেগে গিয়ে বললেন, তোমাদের সাহস হয় কি করে আমাকে বারবার একই কথা বলার? আমি রাজা বরেন্দ্র, আমি কারো হুকুমে চলি না, এই রাজ্যের সবাই আমার হুকুমে চলে। এরকম ভুল আর কখনো করবে না, চলে যাও এখান থেকে। রাজার কথায় রানীরা চলে গেলেন। এদিকে এদিকে তখন থেকে রাজা সেই পরীর সাথে জোরপূর্বক থাকতে শুরু করলেন। স্বামীকে হারিয়ে এদিকে পরীর মন খারাপ। কি থেকে কি হয়ে গেল, পরীর ইচ্ছের বিরুদ্ধে রাজার সাথে থাকতে হচ্ছিল। পরী সবসময় মন খারাপ করতে থাকতো। সেই রুমটা বন্ধ করে দেয়া, তাই রুমের বাইরেও যেতে পারতেন না। পরী মাঝে মধ্যে রাজাকে বলতো, আমি বাইরে যাব, আমাকে বাইরে যেতে দিন। কিন্তু রাজা পরীকে কোথাও যেতে দিত না। দিনের পর দিন পরীর সাথে মেলামেশা করত। এইভাবেই চলে যায় কয়েকটা মাস। স্বামীকে হারিয়ে নিজের সন্তানের কাছে যেতে না পেরে পরী চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়ে। পরী অসুস্থ হওয়ার পর রাজা ওকে ছেড়ে দেন না। রাজা মনে করতেন ওকে ছেড়ে দিলে ও চলে যাবে, ওকে আর ফিরে পাবো না। এদিকে পরী অসুস্থ, ওর তো মানুষের চিকিৎসায় কাজ হয় না। পরী অসুস্থতার ধুকে ধুকে দিন কাটাতে থাকে। পরীর এমন অবস্থা পাষাণ রাজার একটুও কষ্ট হয় না। এদিকে বেচারা পরী অসুস্থ হয়ে কষ্টে কষ্টে এক সময় মারা যায়। পরী মারা যাওয়ায় রাজা কি করবেন বুঝতে পারছেন না। পরী মারা যাওয়ার পর রাজা তান্ত্রিককে বলে, তান্ত্রিক, এখন কি করব, ও তো মানুষ না, ও তো মানুষ না যে ওকে মাটি দিব। রাজার কথায় তান্ত্রিক বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর লাশ জঙ্গলে রেখে আসি। জঙ্গলে ওর লাশ রেখে আসলে ওর মেয়ে বা ওর আত্মীয় স্বজনদের মধ্যে কেউ এসে ওকে নিয়ে যাবে। তান্ত্রিকের কথা মতো সেটাই করা হলো। পরীকে নিয়ে জঙ্গলে রেখে আসা হলো। ইস রে, পরী মারা গেল, পরীর স্বামীও মারা গেল। দাদু, ওদের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। রাজা বরেন্দ্র এতটা পাষাণ মনের মানুষ ছিলেন, রাজা এতটা অন্যায় করলো, পরে ওনার কিছু হলো না? ওনার কি কোনো শান্তি শান্তি হয়েছে, শাস্তি হলো না ওনার? আমাদের কথায় সালাম দাদু বললেন, হ্যাঁ, ওর শাস্তি হয়েছে। কি হয়েছে শুনতে থাকো। পরী তো মারা গেল, পরী এভাবে মারা যাবে রাজা মশাই ভাবতে পারেনি। পরী মারা যাবার কয়েক মাস পর রাজা একদিন জঙ্গলের পাশে বসেছিল। তখন রাজার কাছে একটা সুন্দরী মেয়ে আসে। সুন্দরী মেয়েটাকে দেখে রাজা বরেন্দ্র বলেন, এই মেয়ে, কে তুমি, এখানে কি করছো? রাজার কথার জবাবে মেয়েটা বলেন, আমার বাসায় এই তো ওদিকে, আমি আপনাকে দেখতে আসলাম। মেয়েটার কথায় রাজা বলেন, আমাকে কেন, আমাকে দেখার কি আছে শুনি? তখন সেই মেয়েটা বলেন, আপনাকে আগে দেখিনি তো, আমি তো তেমন বাড়ি থেকে বেরোই না। সেই মেয়ের কথার সৌন্দর্যে রাজার মেয়েটার প্রেমে পড়ে যায়। রাজা মেয়েটাকে পছন্দ করায় মেয়েটাকে বলে, তোমার বাড়ি কোন দিকে, ঠিকানা বলো, আর তোমার বাবার নাম বলো। রাজার এমন কথায় মেয়েটা বলে, রাজামশাই হঠাৎ এসব জিজ্ঞেস করছে, কারণ কি, আমাকে আবার ভালো লেগে যায়নি তো? মেয়েটার কথায় রাজা মুচকি একটা হাসি দিয়ে বলে, তুমি অনেক চালাক, অল্পতে সব কিছু বুঝে ফেলো। বুঝানোর মতো করে বললে তো বুঝবোই রাজামশাই, আমাকে আপনার ভালো লেগে আছে, তাই না? আপনার পেছন থেকে পাহারাদারদের যেতে বলুন, আমি আপনার সাথে একটু একা কথা বলবো। মেয়েটার কথায় রাজা হাত দিয়ে ইশারা দিল। রাজার ইশারা পেয়ে ওরা চলে গেল। ওরা চলে যাবার পর মেয়েটা রাজাকে অবাক করা একটা কথা বললেন। মেয়েটা বললেন, রাজামশাই, আমার এই রূপ দেখে আমি পাগল, আমার আসল রূপ দেখলে না জানি আপনি কি করবেন। আসল রূপ? কেন, এটা তোমার আসল রূপ নয়। আর কে তুমি? রাজার কথায় মেয়েটা বললেন, কাউকে বলবেন না, আমি আসলে কোনো মানুষ না, আমি একটা পরী।
কি? তুমি মানুষ না পরী? তুমি পরী হলে আমার কাছে কি চাও? আপনার ভালোবাসা চাই। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি হয়তো ভাবছেন পরী হয়ে আপনাকে কেন বিয়ে করতে চাই? এটা আমার স্বপ্ন, আমার শখ। আমি রাজার রানী হব। আমি আমাদের জিনদের মধ্যে যে সর্দার ছিল ওনাকে বিয়ে করতে চাইছিলাম। কিন্তু জিন সর্দার আমাকে বিয়ে করেনি। তাই আমার স্বপ্ন আমি রাজাকে বিয়ে করে তার আদরের রানী হয়ে থাকব। সেই মেয়েটার কথায় রাজা বলল, আরে সে তো অনেক ভালো কথা। তুমি তোমার আসল রূপে আসো তো দেখি। রাজার কথায় মেয়েটা ওর আসল রূপে আসলো। আসল রূপে আসায় রাজা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলেন, কেননা পরীটা ছিল অসম্ভব সুন্দরী। পরীর আসল রূপ দেখে রাজা বললেন, আমি রাজি। তুমি যদি আমার রানী হতে চাও তবে সেটাই হবে। তুমি চলো আমার সাথে আমার প্রাসাদে। রাজার কথায় পরী বললেন, ঠিক আছে, যেতে পারি এক শর্তে। আপনি আমার কথা কাউকে বলবেন না। কেউ যেন না জানে আমি পরী। তখন রাজা বলল, ওকে, তাই হবে। চলো আমার সাথে, চলো। কথাটা বলে রাজা সেই পরীকে নিয়ে তার প্রাসাদে গেল। প্রাসাদে যাবার পর রাজা পরীকে একটা ঘরে নিয়ে গেলেন আর বললেন, আজ থেকে তুমি এখানেই থাকবে। তোমার কোনো চিন্তা নেই। এখানে কেউ আসবে না। তুমি এখানে থাকো, আমি বাইরে থেকে একটু আসি। রাজার কথায় পরী রাজি হয়ে সেই ঘরেই থাকে। এদিকে রাজা বরেন্দ্র বাহিরে যায় আর বেশ কিছুক্ষণ পর ফিরে আসে। রাজা ফিরে আসায় পরী বলে, কোথায় গিয়েছিলেন? আর আমাদের বিয়ের কি হলো? কবে বিয়ে করবেন আমায়? পরীর কথায় রাজা বলল, তুমি চাইলে কালকেই করি। কালকে বিয়ে করব? বাহ, সে তো খুব ভালো কথা। আচ্ছা, আমি তাহলে আজকে আমার রাজ্যে একটু চলে যাই। আমার একটু কাজ আছে। আমি কালকে একেবারের জন্য চলে আসব। পরীর কথায় রাজা বরেন্দ্র বললেন, না, সেটা তুমি পারবে না। তুমি এই রুমের বাইরে যেতে পারবে না। রাজার এমন কথায় পরী বলল, মানে? কেন বাইরে যেতে পারবো না কেন? পরীর কথায় রাজা একটা হাসি দিয়ে বলল, কারণ তোমাকে এই রুমের মধ্যে বন্দি করা হয়েছে। তুমি কি ভাবছো আমি এতটাই বোকা? আমি কিছুই বুঝি না। আমি কয়েক মাস আগে একটা পরীকে এখানে বন্দি করে রেখেছি। বিয়েও করেছি। আমার সন্দেহ তুই ওই পরীর কোনো আত্মীয়, নয়তো ওই পরীর মেয়ে। তুই প্রথমে আমার কাছে আসায় আমার সন্দেহ হয়েছিল। তাই তোকে ছলে বলে এই প্রাসাদে নিয়ে আসছি। আর একটু আগে আমি বাইরে গিয়েছিলাম কেন জানিস? বাইরে গিয়েছিলাম তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের কাছে যাওয়ায় পরে খুলে বলি। সব শুনে তান্ত্রিক বলে, হ্যাঁ, ও সেই পরীর মেয়ে। তুই ওই পরীর মেয়ে শুনে তান্ত্রিককে দিয়ে আমি তোকে এই ঘরে বন্দি করি। এখন তুই এই ঘরে বন্দি। আমি তোর মায়ের মতো তোকেও বিয়ে করব। রাজার কথায় পরী বলে, রাজা বরেন্দ্র, তুই অনেক চালাক রে। নিজেকে এতটা শক্তিশালী কেন ভাবিস তুই? নিজের ক্ষমতা ও ধন সম্পদ কখনো সারা জীবন থাকে না। তুই আমাকে এখানে বন্দি করছিস, তাই না? কথাটা বলে পরী হা হা করে হাসতে হাসতে বলে, আরে বোকা, আমাকে তোর তান্ত্রিক কেন, তো তান্ত্রিকের মতো ১০০টা তান্ত্রিক আসলেও আমাকে বন্দি করতে পারবে না। আমি আমি এই রুমে বন্দি না। এখন নিজের কথা ভাব। তুই যেখানে আছিস সেখান থেকে নড়াচড়া করতে পারিস কিনা দেখ। পরীর কথায় রাজা বুঝতে পারলেন তার শরীর বরফের মতো জমে গেছে। বরফের মতো জমে যাওয়ায় সেখান থেকে রাজা একটুও নড়াচড়া করতে পারছে না। এটা থেকে পরী এক পা দু পা করে রাজার দিকে এগিয়ে আসতেই রাজা বলল, এই না, আমাকে কিছু করবি না। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। রাজার এমন ভয় দেখে পরী বলল, বাহ, তোর মনে দেখি এবার ভয় ঢুকেছে। আমি তো তোর চোখে ভয় দেখতে চাই বরেন্দ্র। তুই শুধু আমার মাকে মারিসনি, তুই আমার বাবাকেও মেরেছিস। মা বাবা হারিয়ে আমি এতিম হয়ে গেছি, এতিম। শুনে রাখ বরেন্দ্র, তুই আমাকে তোর প্রাসাদ নিয়ে এসেছিস। আমি এখানেই আসছি। তুই আনতে চাসনি প্রথমে। তোকে আমি এত সহজে মারবো না রে, এত সহজে মারবো না। তোর মৃত্যু হবে ভয়ঙ্কর। তোকে দেখে মানুষ ছি ছি করবে। তোর মৃত্যু দেখে মানুষ আফসোস করবে। কথাটা বলে পরী তার হাতে একটা ছুরির মতো কি জানি পড়লেন। ওটা পড়ার পর পরী তার ছোঁছালো নখ রাজার বুকে ঢুকিয়ে দিলেন। নখ রাজার বুকে ঢোকায় রাজা ব্যথায় চিৎকার করতে লাগলেন। এটা দেখে পরী বলল, বরেন্দ্র, শুরু হলো তোর জীবনের কষ্টের দিন। আমি তোর মাঝে এমন একটা রোগ সৃষ্টি করছি, সেটার ফলে তোর শরীরের মাংস পচে গলে পড়ে যাবে। তোর শরীরে পোকা হবে। কেউ ঘৃণায় তোর দিকে তাকাবে না। তোকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারবে না। কোনো তান্ত্রিক, কবিরাজ, হুজুর, ডাক্তার কার কাছে যাবি যা, কোনো লাভ হবে না। মনে রাখিস বরেন্দ্র, আমি আয়সা পড়ি। এই যে আমার হাতে এই ছুরির মতো জিনিসটা দেখতে পাচ্ছিস, এর ক্ষমতা অনেক। এটা আমি বংশ পরম্পরায় পেয়েছি। রাজা বরেন্দ্র, শুধু তুই না, তোর সাথে সাথে তোর রাজ্যেও আমি ছড়িয়ে দিব একটা রোগ। আমি শেষ করে দিব তোদের রাজ্য। কথাটা বলে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে চলে গেল আশাপরি।
আশাপুরী চলে যাবার পর রাজা চিৎকার করে তার প্রাসাদের সবাইকে ডাকতে লাগলো। রাজা চিৎকারের প্রহরী সহ রানীরাও দৌড়ে আসলো সেখানে। ওরা এসে দেখলেন রাজার বুক থেকে রক্ত পড়ছে। এটা দেখে সবাই জিজ্ঞেস করলো, রাজা আশাপুরীর কথা বললেন না? রাজা সবাইকে বললেন, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, হেকিমকে ডাকো। রাজার কথায় সেটাই করা হলো। হেকিমকে ডেকে নিয়ে আসা হলো। হেকিম এসে রাজার বুকের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিলেন। ওষুধ লাগানোর পর রাজা কিছুটা সুস্থ হতেই একাই চলে গেলেন সেই তান্ত্রিকের বাড়িতে। তান্ত্রিকের বাড়িতে গিয়ে রাজা ডাকতে লাগলেন, তান্ত্রিক, এ তান্ত্রিক, কোথায় তুমি? বাইরে আসো, তোমার সাথে কথা আছে, বাইরে আসো। কিন্তু রাজার ডাকে তান্ত্রিক কোনো সাড়া শব্দ করে না। এটা দেখি রাজা রেগে বলে ওঠেন, তান্ত্রিক, কোথায় তুমি? বাইরে আসো বলছি, আমার অনেক বিপদ। রাজার কথায় হঠাৎ উপর থেকে ধপাস করে একটা কাটা মাথা পড়ে গেল। এটা দেখে রাজা দুই পা পিছন যেতেই আবার উপর থেকে পড়ল ছিঁড়া হাত পা ও শরীর। এগুলো দেখে রাজা চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। রাজার শরীর কাঁপছে। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন আশাপুরী। আশাপুরী এসে বলল, রাজা, রাজা বরেন্দ্র, কার কাছে আসছিস? তান্ত্রিকের কাছে আসছিস তাই না? দেখ তোর তান্ত্রিকের কি অবস্থা করেছি, ওকে টেনে ছিঁড়ে ফেলছি। ও তোর কথায় আমার মা বাবাকে মেরে ফেলেছে, আমার মাকে বন্দি করেছে ও, তাই শেষ করে দিলাম ওকে। এখন কার কাছে যাবি? কোথায় পালাবি তুই? কিছুদিনের মধ্যে তুইও ধুকে ধুকে শেষ হয়ে যাবি। পরীর কথায় রাজা চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে তার প্রাসাদে গেল। রাজা দৌড়ে প্রাসাদে ফেরায় প্রহরীরা জিজ্ঞেস করলেন, রাজা মশাই, কি হয়েছে আপনার? ওদের কথায় রাজা বরেন্দ্র বললেন, তোমরা এখনই আমার রাজ্যে ছড়িয়ে পড়ো, আর দেখো কোথায় কোন হেকিম কবিরাজ বা কোনো তান্ত্রিক আছে কিনা। যাকে পাবে তাকেই আমার কাছে নিয়ে আসবে। যাও, এখনই চলে যাও। রাজার কথায় প্রহরীরা সেটাই করলেন যেটা রাজা বললেন। তাদের রাজ্যে খুঁজে হেকিম তান্ত্রিক কবিরাজ মিলে 10 জনকে নিয়ে আসলেন রাজ দরবারে। সবাইকে নিয়ে আসার পর রাজার সামনে নিয়ে যাওয়া হলো। সবাইকে দেখে রাজা বরেন্দ্র বললেন, তোমাদেরকে ডাকার একটাই কারণ, আমার বুকের এই ক্ষতটা সারাতে হবে। আগে তান্ত্রিক ও কবিরাজ তোমরা আমাকে দেখো, তারপর হেকিম দেখবে। রাজার কথায় তান্ত্রিক ও কবিরাজ রাজাকে তার প্রাসাদটা দেখার পর একে অপরের দিকে তাকিয়ে বললেন, রাজামশাই, বেয়াদবি মাফ করবেন, পিছনে তো একটা পরী লেগেছে, একটা পরী আপনার বুকে ক্ষত করেছে, এটা কি সত্যি? ওদের কথায় রাজা বললেন, হ্যাঁ, এটা সত্যি। তোমাদের এত কিছু ভাবতে বলিনি। তোমরা শুধু দেখো এর থেকে বাঁচার উপায় কি। সবাই মিলে পরীকে বন্দি করো। রাজার কথা জবাবে ওরা বলল, রাজামশাই, আমরা কেন? আমাদের মতো 100টা তান্ত্রিক আসলেও ওই পরীর কিচ্ছুটা করতে পারবে না। ওই পরী আপনাকে তো শেষ করবেই, সাথে রাজ্যের সবাইকে শেষ করবে। আমরা ওই পরীর সাথে পারবো না। বেয়াদবি মাফ করবেন, আমরা আর এই রাজ্যেই থাকবো না। আমরা রাজ্য ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছি। কথাটা বলেই তান্ত্রিক কবিরাজ হেকিম সবাই চলে গেলেন সেখান থেকে। ওরা চলে যাওয়ার পর রানী 2জন রাজাকে বললেন, আপনাকে আগে বলেছিলাম ওই পরীকে ছেড়ে দিন। 2 রানী এভাবে বোঝাতে লাগলো রাজাকে। এখন বুঝুন, এখন ওই পরীর অভিশাপ লেগেছে আপনারও আমাদের উপর। রানীদের কথায় রাজা রেগে ধমক দিয়ে বলেন, আমাকে জ্ঞান দিতে হবে না, চলে যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। রাজার কথায় সবাই চলে গেলেন। সবাই চলে যাবার পর রাজা চিন্তায় পড়ে গেলেন, কি করা, কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। রাজার কথায় সবাই চলে গেলেন। সবাইকে চলে যাওয়ার পর রাজা চিন্তায় পড়ে গেলেন, কি করা, কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এভাবে চিন্তায় চিন্তায় সেই দিনটা কেটে গেল। পরের দিন থেকে শুরু হলো রাজ্যে একটা মহামারী। রাজ্যের মধ্যে ছড়িয়ে গেল কলেরা রোগ। বুঝতে পারছেন ডায়রিয়া বা কলেরা রোগে পড়লে কীরকম অবস্থা হয়। আর সেটা যদি হয় 100 বছর আগে, আগেকার মানুষ এই কলেরা, ডায়রিয়া, বসন্ত, এমনকি পেট ব্যথাতেও মারা যেতেন। তখন তো আর এরকম চিকিৎসা বিজ্ঞান ছিল না। তো রাজ্যের মধ্যে কলেরা ছড়িয়ে পড়ায় 2-1 জন করে মারা যেতে থাকে। এদিকে রাজার শরীরও আগের মতো নেই। রাজার শরীরে শুরু হলো চুলকানি, মানে ওনার শরীর সবসময় চুলকাতো। এমন অবস্থায় রাজা একজনকে রেখেছেন যে সব সময় রাজার শরীর চুলকানিয়ে দেবে। এমন অবস্থায় আরও একটা দিন কেটে গেল। একদিন পর রাজা বরেন্দ্রের শরীর পৌঁছে যেতে শুরু করলো। তখন আর ওনার শরীর চুকানো যায় না। ওনার শরীর কেউ হাত লাগালেই ব্যথা পায়। এদিকে রাজ্যের মধ্যে তখন শুরু হলো মৃত্যুর মিছিল। কলেরায় অনেকে মারা যাওয়ার রাজ্যে কিছু মানুষ রাজার কাছে বিষয়টা জানাতে আসেন। সবাই এসে দেখেন রাজা বরেন্দ্র নিজেই অসুস্থ। উনি নিজের জীবন নিয়ে টানাটানিতে পড়েছে। রাজার এমন অবস্থা দেখে সবাই যেন জেনে যায় যে সেই আয়শাপুরীর কথা। সবাই বুঝতে পারে আয়শাপুরীর জন্য এমনটা হচ্ছে। সবাই বিষয়টা জানার পর কেউ কেউ ভয়ে নিজের জীবন বাঁচাতে সেই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যেতে থাকে।
শুধু রাজ্যের সাধারণ মানুষ না, রাজ দরবারে যারা ছিল তারাও অসুস্থ হয়ে পড়ে। এরকম একটা সময়ে সেদিন রাতে রাজার কাছে আয়শাপুরী আসে। আয়শাপুরী আসায় রাজা বরেন্দ্র কান্না করতে থাকে আর পরীর কাছে হাত জোর করে মাপ চাইতেই থাকে আর বলে, আয়শাপুরী, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তোমার মা বাবার সাথে অন্যায় করেছি। তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করো আমায়। রাজার এমন কান্না অনুরোধে আয়শাপুরী বলে, রাজা বরেন্দ্র, মানুষ সঠিক সময়ে তার ভুলটা বুঝতে পারে না। যখন সে ভুলটা বুঝতে পারে তখন আর তার হাতে সময় থাকে না। বরেন্দ্র, মানুষের জীবন নেয়াও দেয়ার মালিক সৃষ্টিকর্তা। মানুষের রোগ দেওয়াও সৃষ্ট করার মালিকও তিনি। কিন্তু আমাদের হাতেও এমন কিছু ক্ষমতা আছে যার ফলে আমরা মানুষের মাঝে রোগ ছড়াতে পারি। আমি তোর মধ্যে যে রোগটা ঢুকাইছি এটা থেকে সৃষ্টিকর্তা ছাড়া তোকে কেউ বাঁচাতে পারবে না। আমিও পারবো না। আমি এর রোগ ছড়াতে পারি, ভালো করতে পারি না। পরীর কথায় রাজা বললেন, কোনো না কোনো উপায় তো আছে। তখন আশাপুরী বলল, কোনো উপায় আমার জানা নেই। তুই তো মরবি। তোর অনুরোধের কারণে তোকে একটা কথা বলি, মারা যাবার আগে তোর প্রাসাদের বা রাজ্যে যারা যারা এখনো বেঁচে আছে তাদেরকে এই রাজ্য ছেড়ে চলে যেতে বল। যদি না যায় তাহলে সবাই একসময় শেষ হয়ে যাবে। কথাটা বলে চলে যায় আয়শাপুরী। আয়শাপুরী চলে যাওয়ার পরের দিন থেকে রাজার শরীর আরো অনেক খারাপ হয়। ওনার শরীরের মাংস পচে যায়, শরীরে পোকা ধরে, ওনার শরীরের গন্ধে কেউ ওনার কাছে আসে না। রাজা নিজের এমন অবস্থা দেখে উনি খুব কষ্টে তার প্রাসাদের যারা বেঁচে ছিল সবাইকে ডাকলেন। ওদের ডেকে বললেন, রাজ্যের সবাইকে ডাকো, আমি সবার সাথে কথা বলবো। রাজার কথায় সবাই তাই করলেন। রাজ্যের সবাইকে ডাকলেন। রাজার ডাকে সবাই এসে জড়ো হলো রাজপ্রাসাদে। সবাই আসায় রাজা বরেন্দ্রকে একটা চেয়ারে বসিয়ে রাজপ্রাসাদের বাইরে নিয়ে আসা হলো। রাজা বরেন্দ্র শরীর পৌঁছে গেছে, ভালো মতো কথা বলতে পারছে না সে। সেখানে আসা সবাই রাজাকে দেখে নাক ঢেকে রাখছে, কেউ না বমি করছে। আবার এমন অবস্থায় রাজা বরেন্দ্র সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের এই অসুস্থতার জন্য আমি দায়ী। তোমরা যারা এখনো সুস্থ আছো বা অসুস্থ হয়েছো, তোমাদের এখনো সময় আছে। এই রাজ্য ছেড়ে চলে যাও। তোমাদের উপর এক অভিশাপ লাগছে। বাঁচতে চাও, আজকেই চলে যাও। রাজার কথায় সবাই একে অপরকে দিকে তাকিয়ে বুঝতে পারলেন রাজা বরেন্দ্র সত্যি কথাই বলছে। রাজার কথা সবাই চলে যায় বাড়িতে। আর সেদিন জীবন বাঁচাতে ছেড়ে যায় সেই রাজ্য। রাজ্যের সবাই তো চলে গেল, বাকি রইল রাজপ্রাসাদে কয়েকজন রাজা। বরেন্দ্র তাদেরকেও বললেন, তোমরাও চলে যাও। রাজার কথায় ওনার রানী ও ছেলেমেয়েরা শুরুতে যেতে না চাইলেও জীবনের মায়ায় একসময় সবাই চলে যায়। সবাই চলে যাওয়ার পর রাজ্য ও প্রাসাদ একেবারে ফাঁকা হয়ে যায়। পুরো রাজ্য মিলে শুধু প্রাসাদের সামনে রাজা বরেন্দ্র একটা চেয়ারে বসে আছে। রাজা নড়াচড়া করতে পারছে না, তার শরীরে পোকা ধরেছে, কোনো কোনো জায়গায় মাংস পচে পড়ে যাচ্ছে। এমন অবস্থায় রাজা অনেক কষ্টে পিছনে ফিরে তার রাজপ্রাসাদটা দেখে। কান্না করতে করতে বলল, ওহে দুনিয়ার মানুষ, দেখো, আমি রাজা বরেন্দ্র। টাকা পয়সা সোনা দানা ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই আমার। আমি ক্ষমতা জোরে অনেকের সাথে অন্যায় করে ফেলেছি। আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আমি জানতাম না ক্ষমতা শক্তি ধন সম্পদ এগুলো কখনো চিরস্থায়ী হয় না। ওহে দুনিয়ার মানুষ, দেখো, এখন পড়ে আছে আমার রাজ্য, পড়ে আছে আমার বিশাল এই রাজপ্রাসাদ, পড়ে আছে আমার সোনাদানা হীরা মানিক মুক্তা সব কিছু, কিন্তু আমার আর কোনো ক্ষমতা নেই। আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সবাইকে বলতে চাই, নিজের মধ্যে কখনো ক্ষমতা লোভ হিংসা অহংকার ক্ষমতা জোর এগুলোর জায়গা দিবেন না। আমি অনেকের সাথে অন্যায় করেছি, বিশেষ করে অন্যায় করেছি আয়শাপুরীর মা বাবার সাথে। আয়শাপুরী, আমাকে মাফ করে দিও। সৃষ্টিকর্তা যেন আমাকে মাফ করেন। কথাটা বলে নিস্তেজ হয়ে পড়লেন রাজা বরেন্দ্র। কিছুদিন ধরে না খেতেও শরীরের মাংস পচে যাওয়ায় রাজা বরেন্দ্র দু একদিনের মধ্যে মারা যায়। ওহো, আমরা এটা কি শুনলাম দাদু? রাজা বরেন্দ্র মৃত্যুটা খুব ভয়ঙ্কর ছিল। রাজা বরেন্দ্র মৃত্যুর মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখলাম। সত্যি দাদু, রাজা বরেন্দ্র ও আয়শাপুরীর গল্পটা অনেক ভালো লাগলো। এরকম ঘটনা হয় তাহলে? কিন্তু দাদু, রাজা বরেন্দ্র তো মারা গেল, তারপর সেই রাজ্যের কি হলো? আর আয়শাপুরীর কি হলো? আমাদের কথায় সালাম দাদু বললেন, রাজা বরেন্দ্র মারা যাওয়ায় সেই রাজ্য ও রাজবাড়িটা ওভাবেই পড়ে থাকে। এভাবে কেটে যায় 40 থেকে 50 বছর। 40 থেকে 50 বছর পর সেই রাজ্যে আবার মানুষ বসত বাড়ি করতে থাকে। এভাবে আস্তে আস্তে শুরু হয় গ্রাম, তৈরি হয় আবার গ্রাম। গ্রাম তো হলো, বাকি রইল আশাপুরীর কথা। আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারছি না, এই আশাপুরী এই ছেলেটার পিছনে লাগলো কেন? দাদুর কথায় ওনায় বললাম, কেন, আবার হয়তো আশাপুরী ছেলেটাকে পছন্দ করে। আমাদের কথায় দাদু বললেন, না না, এরকম হতে পারে না, আশাপুরী এরকম না।
আশাপুরীর যে শক্তি, যে ক্ষমতা, ও এসব ছোটখাটো বিষয়ে কখনো আসবে না। একটা কথা মনে রাখবি, মানুষকে ধরা, ক্ষতি করা, বিয়ে করতে চাওয়া, এসব করে সাধারণ জিনেরা। জিনদের মধ্যে এই জাত, গোত্র, কম শক্তি, বেশি ক্ষমতা এসব আছে। জিন বা বেশি শক্তিশালী ক্ষমতাধারী কোনো পরী যদি কোনো মানুষকে ধরে, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে থাকে। আশা করি ওই ছেলেটার কাছে আসার একটা কারণ নিশ্চয়ই আছে। দেখি, আমি আজকে সন্ধ্যায় একাকী রুকিয়া করে আয়েশাপুরীকে হাজির করে কথা বলে দেখি। হয়তো আশাপুরী আমাকে কিছু বলতেও পারে। আচ্ছা, তোরা এখন বাড়িতে যা। গল্পটা তো শুনলি, তাই না? আবার অন্যদিন আরেকটা গল্প বলবো। দাদুর কথায় আমরা ৩ বন্ধু বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর সেদিন সন্ধ্যাবেলা সালাম দাদু বাড়ি থেকে বের হতে দেখলেন আমাকে। আমাকে দেখে দাদু বললেন, "কিরে, তুই সন্ধ্যাবেলা এখানে কেন? কোনো সমস্যা কি?" দাদুর কথায় আমি বললাম, "দাদু, তখন কি বলছো মনে নেই? আজকে আশাপুরীর সাথে কথা বলবা? আমিও যাব তোমার সাথে। আমিও আশাপুরীকে দেখব। আমি কথা দিচ্ছি, কোনো ঝামেলা করব না। কাউকে কিচ্ছুটি বলব না।" আমার কথায় দাদু বললেন, "দেখ, আশাপুরী কিন্তু খুব ভয়ংকর। কেন? সমস্যা হতে পারে যদি, তাহলে কি করবি? তাই বলি বাড়ি যা।" "না দাদু, আমি যাব। আমি যাব। দয়া করে আমাকে নিয়ে যাও।" আমার কথায় দাদু বললেন, "ঠিক আছে, চল। তবে হ্যাঁ, আশাপুরী হাজির হলে ওকে দেখে ভয়ে দৌড় দিবি না বা চিৎকারও করবি না। মনে থাকবে?" "হ্যাঁ দাদু, মনে থাকবে।" আমার কথায় দাদু বললেন, "আয় আমার সাথে। ফাঁকা কোথাও বা জঙ্গলে যেতে হবে। আশাপুরীকে বাড়িতে হাজির করা যাবে না।" কথাটা বলে দাদু আমাকে নিয়ে গেলেন একটা ছোট্ট জঙ্গলে। সেখানে যাবার পর দাদু তার সামনে জমজমের পানি ছিটিয়ে দিয়ে কি জানি দোয়া মন্ত্র পড়তে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ আশপাশের গাছগুলো নড়াচড়া করতে লাগলো। আর সেখানে এসে উপস্থিত হলেন আয়েশাপুরী। নিজের চোখের সামনে পরীকে দেখে দাদুর গা ঘেঁষে দাঁড়ালাম। আয়েশাপুরী খুবই সুন্দরী, শুধু ওনার চোখ দুটো লাল। আশাপুরী সেখানে এসে সালাম দাদুকে সালাম দিলেন আর বললেন, "কবিরা সাহেব, আপনি আমাকে ডাকছেন কেন? আমি জানি আপনি ভালো মানুষ, মানুষের উপকার করেন। আপনাকে ভালো মনে হলো বলে আপনার ডাকে এখানে হাজির হলাম। নইলে আমি কারো ডাকি এত সহজেই হাজির হই না।" আশাপুরীর সালামের উত্তর দিয়ে দাদু বললেন, "আপনি যেমন আমাকে ভালো মানুষ বলে জানেন, আমি আপনাকে ভালো পরী হিসেবে জানি। আপনার ক্ষমতা অনেক। রাজা বরেন্দ্রকে নিয়ে আপনার একটা ইতিহাস আছে। আমি আমার দাদার কাছে সব শুনেছি। আপনাকে এখানে ডাকার একটাই কারণ, আমি একটা কথা জানতে চাই। আপনি এত শক্তিশালী পরী হয়ে এই সাধারণ ছেলের পেছনে লাগলেন কেন? আপনার সাথে তো এই বিষয়টা যায় না। আপনাকে আমি সম্মান করি। আপনি যদি আমাকে একটু সম্মান করে থাকেন, তাহলে আমাকে সত্যিটা বলেন।" সালাম দাদুর কথায় আয়েশা পরী বললেন, "আপনাকে সম্মান করে বলছি, আপনি ওই ছেলেটার কাছে আর যাবেন না। ওকে আপনি সুস্থ করতে পারবেন না। আর মাত্র ৫ দিন। ৫ দিন পর ওকে মেরে ফেলবো। আপনি হয়তো ভাবছেন, কেন ওকে মেরে ফেলবো? কারণ ওই ছেলেটা কালো জাদু করা হয়েছে। আমি ওর কাছে আসিনি। আমাকে ওর কাছে আসতে বাধ্য করেছে।" পরীর কথায় দাদু কিছু বুঝতে না পেরেই পরীকে বললেন, মানে আপনাকে কে বাধ্য করবে? আপনি তো নিজের মতো চলেন, তাই না?" তখন পরী বলল, "হ্যাঁ, নিজের মতো চলি। কিন্তু এখন আর নিজের মতো চলতে পারি না। কারণ একজন দুষ্টু তান্ত্রিক আমাকে বন্দী করেছে। আমি তান্ত্রিকের কাছে বন্দী। আর সেই তান্ত্রিক আমাকে পাঠিয়েছে এই ছেলেকে মেরে ফেলার জন্য।" পরীর কথায় দাদু অবাক হয়ে বলল, "কি বলেন? আপনি বন্দী? ওহো! তাই তো বলি। আপনার মতো পরী তো এসব করার কথা না। তো আপনি বন্দী হলেন কিভাবে? আর আপনাকে কেন তান্ত্রিক বন্দী করল?" দাদুর কথায় পরী বলল, "রাজা বরেন্দ্রকে মেরে ফেলার পর আজ ১০০ বছর হয়ে গেছে। আমি মুক্ত ছিলাম। নিজের মতো চলতাম। কিন্তু এই দুষ্টু তান্ত্রিক ৩ বছর সাধনা করে কিছু পিশাচ জিনের সাহায্যে আমাকে বন্দী করে। আমাকে বন্দী করার কারণ ওই চুড়িটা। আপনি তো জানেন হাতে একটা চুড়ি পরা থাকে, যেটার কারণে অন্য জিনেরাও আমাকে ভয় পায়। ওই চুড়িটার শক্তি অনেক। আজ থেকে লক্ষ বছর আগে একজন জিন বাদশাহ আমার পূর্বপুরুষকে ওই চুড়িটা খুশি হয়ে দিয়েছিল। তখন থেকে ওটা আমাদের বংশী জিনপুরীরা রক্ষা করছে। আমার বংশের আর কেউ বেঁচে নেই। তাই ওটা আমার কাছে। সেই তান্ত্রিক ওই চুড়িটা পাবার লোভে আমাকে বন্দী করেছে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। আমি ওই চুড়িটা এমন একটা জায়গায় রেখেছি, সেটা আমি ছাড়া আর কোনো জিন নিয়ে আসতে পারবে না। এদিকে তান্ত্রিকের চুড়িটা না দেয়ায় ও ওর কাজ আমাকে দিয়ে করাচ্ছে। আমি এখন ওর কথা শুনতে বাধ্য। আমার কিছু করার নেই। আমি ওই ছেলেটাকে মেরে ফেলবো। আশাপুরীর কথায় দাদু বললেন, "বুঝতে পারছি। এখানে আপনাকে না করেও কোনো লাভ নেই। কেননা এখন আপনার নিয়ন্ত্রণ ওই তান্ত্রিকের হাতে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? যদি আমি আপনাকে মুক্ত করে দেই, তখনও কি ওই ছেলেটাকে মারবেন?" দাদুর কথায় আশাপুরী বলল, "না, আমি মুক্ত হলে পারলে আমি ওকে মারব না। কিন্তু আমাকে মুক্ত করা এত সহজ না। আমাকে মুক্ত করতে হলে আমার ওই চুড়িটা লাগবে। আর ওই চুড়ি
আমি কোথায় রেখেছি ওটা কিভাবে আনতে হবে আর আমাকে ওখান থেকে কিভাবে মুক্ত করতে পারবে সেটা আমি বলতে পারবো না। বন্দি জিন বা পরী সে নিজে বলতে পারে না। মুক্ত হবার উপায় আপনি যদি আমাকে সাহায্য করতে চান তাহলে আপনাকে এসব খোঁজ নিয়ে জানতে হবে। আশাপুরীর কথায় দাদু বললেন, আচ্ছা আমি আপনাকে কথা দিলাম সাহায্য করব। আপনি শুধু আমাকে একটা কথা বলেন, ওই ছেলেটাকে কালো জাদু করেছে কে? সালাম দাদুর কথায় আশাপুরী বলল, এটা যেহেতু নিয়মের বাইরে, এটা বললে আমার হয়তো শাস্তি পেতে হবে। তবুও বলছি, আমি যে ছেলেটাকে ধরেছি সে ছেলেটা ছাত্র হিসেবে ভালো। ওকে কালো জাদু করছে ওর স্কুলের একটা বন্ধু। ছেলেটা ছাত্র হিসেবে ভালো আর একটা মেয়েকে ভালোবাসে। সেই মেয়েটাকে আবার পছন্দ করে ওর বন্ধু ছেলেটা। এই ছেলেটা মেয়েটাকে ভালোবাসে আর ছাত্র ভালো বলেই ওর বন্ধু কালো জাদু করছে। আসলে মানুষ বুঝেই না কালো জাদু কতটা পাপ। পাপ কাজ। কালো জাদু করলে নিজের ক্ষতি হয়। যে ছেলেটা কালো জাদু করে আমাকে এই ছেলেটার কাছে পাঠিয়েছে। আমি কি ওকে ছেড়ে দিব ভাবছেন? কালো জাদু করার ফলে আমি ওরও ক্ষতি করব। তাই ভুলেও যেন কেউ কাউকে কালো জাদু করার সাহস না করে। আমি আপনার সাথে অনেক কথা বললাম। এখন আমার আসতে হবে। কথাটা বলেই পুরী চলে যাবে। তখন সালাম দাদু বললেন, শুনুন, হাতে সময় আছে মাত্র ৫ দিন। আমি এই ৫ দিনের মধ্যে আপনাকে মুক্ত করার চেষ্টা করব। আপনি এই কয়দিন ওই ছেলেটাকে তেমন কষ্ট দিয়েন না। সালাম দাদুর কথায় পরী মাথা নাড়িয়ে চলে গেলেন। এদিকে পরী চলে যাওয়ার পর আমি দাদুকে বললাম, এখন কি হবে দাদু? পরীকে কিভাবে মুক্ত করব? পরী তো কোনো উপায় বলল না। আর তোমাকে উপায় খুঁজতে বলল। এর মানে কি? আমার কথায় দাদু বললেন, চল বাড়ির দিকে যেতে যেতে বলি। কথাটা বলে দাদু হাঁটতে হাঁটতে বললেন, শোন, আশা করি কি বলছে আমি বুঝতে পারছি। আমার সাথে একজন জিনের পরিচয় আছে। উনি দাদার ভালো বন্ধু ছিলেন। উনি বয়স্ক জিন বলে আমি ওনাকে বড় বাবা বলে ডাকি। বড় বাবা বলে ডাকাতে বড় বাবা জিন মাঝে মধ্যে আমার কাছে আসে। আমি আজকে রাতেই সেই বড় বাবার সাথে কথা বলে দেখব। আশা করি উনি সবটা জানে, সবটা জেনেই আমাকে বলে দিবে। দাদুর কথায় আমি বললাম, ঠিক আছে তাই করি। রাত হয়ে গেছে। আমি এখন বাড়িতে যাই। আমাকে কালকে জানাবা। কিন্তু তোমার বড় বাবা জিন কি বলে, ওকে? আমার কথা দাদু বললেন, ঠিক আছে রে, ঠিক আছে। তাই হবে। আর শোন, তুই আশাপুরীর কথা কাউকে বলবি না, কেমন? দাদুর কথায় রাজি হয়ে চলে গেলাম বাড়িতে। এদিকে কথা মতো সেদিনের মধ্যেই রাতে দাদু তাহাজ্জুদের নামাজ পড়ে সেই বড় বাবা জিনকে স্মরণ করলেন। দাদুর স্মরণে উনি আসতেই দাদু একটা সালাম দিলেন। দাদু সালামের উত্তর দিয়ে সেই জিন বললেন, কেমন আছো সালাম? অনেকদিন পর আমাকে স্মরণ করলে? বড় কোনো সমস্যায় পড়েছো নাকি? ওনার কথায় দাদু বললেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় বাবা। আপনি কেমন আছেন? বড় বাবা বললেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তখন দাদু বললেন, হ্যাঁ, একটা সমস্যায় পড়েছি। আপনার একটু সাহায্য লাগবে। এই বলে দাদু পুরো ঘটনা সেই বড় বাবা জিনকে খুলে বললেন। আর বললেন, আপনি একটু খোঁজ নিয়ে আমাকে বলেন তো এই আয়েশা পরীর চুড়িটা কোথায় আর ওকে কিভাবে মুক্ত করব? সালাম দাদুর কথায় সে জিন বললেন, ঠিক আছে, আমাকে একটু সময় দেন। আমি সব তথ্য নিয়ে আসছি। এই বলে চলে যান বড় বাবাজেন। উনি চলে যাবার কিছুক্ষণ পর ফিরে আসেন। উনি এসে দাদুকে বলেন, আমি সব তথ্য নিয়ে আসছি। আয়েশা পরীর ওই চুড়িটা আছে একটা জিন গোত্রের কাছে। ওরা মূলত কোনো জিন বা পরীর কোনো সম্পদ দেখাশোনা করে থাকে। আশা পরীর চুড়িটা ওদের কাছেই আছে। আশা করি যখন বুঝতে পারে তার সামনে বিপদ, তান্ত্রিক ওকে বন্দি করতে পারে, তাই সে বুদ্ধি করে ওর চুড়িটা ওই জিনদের কাছে রেখে আসে। ওরা থাকে গভীর সমুদ্রের নিচে। অনেকে বলে না পানির দাও, ওরাই হলো পানির দাও। ওদের শক্তিও অনেক। আমি তো সব তথ্য এনে দিলাম, কিন্তু এখানে একটা সমস্যা আছে। কোনো জিন ওই চুড়িটা নিয়ে আসতে পারবে না। আশাপুরি ওদের কাছে রাখছে, এখন আশাপুরি আবার নিয়ে আসতে পারবে। আমরা জিনেরা ওর কাছেও যেতে পারবো না, আর ছুঁতেও পারবো না। এই কাজটা করতে পারবে একজন মানুষ, আর সেটা হতে হবে যুবক কোনো ছেলে। যুবক ছেলে? কেন? আপনি পারবেন না বড় বাবা? দাদুর কথায় জিনটা বললেন, না, পারবো না। তুমি যদি আমাকে কোনো ছেলে দিতে পারো যে ওই কাজটা করবে, যে জিন রাজ্যে গিয়ে আয়শাপুরীর ওই চুড়িটা নিয়ে আসবে, তাহলে আমি তাকে সাহায্য করতে পারি। আমি তাকে ওই জিন রাজ্যে নিয়ে যাব ঠিকই, কিন্তু একদম কাছে যেতে পারবো না। ওই চুড়িটার থেকে একটু দূরে থাকবো। তুমি দেখো, যদি কেউ রাজি হয় তাহলে আমাকে কালকে স্মরণ করবে। আমি তোমার কাছে আসবো আর ওই ছেলেটাকে নিয়ে জিন রাজ্যে যাব। কথাটা বলে চলে গেলেন বড় বাবা। উনি চলে যাবার পর দাদুও ঘুমিয়ে গেলেন। আশা করি শেষ পরিণতি কি হয় এসব যেন আমার মনে ঘুরপাক খেতে থাকে। আমি পরের দিন বিকেলবেলা দাদুর সাথে দেখা করি। ওনার সাথে দেখা হওয়ার পর আমি বলি, কি দাদু, মুখটা এমন করে রাখছো কেন? তোমাকে চিন্তিত লাগছে। কিছু হয়েছে কি? আমার কথায় দাদু বললেন, কিছু হয়নি রে, তবে হবে মনে হয়। আয়েশা পরীকে কথা দিলাম ওকে মুক্ত করব। এদিকে পড়লাম এক ঝামেলায়।
কথাটা বলে দাদু আমাকে সব ঘটনা খুলে বলল। দাদু এটাও বলল, বড় বাবা বলেছে একজন যুবক ছেলে লাগবে। এখন তুই বল, যুবক ছেলে পাবো কোথায়? দাদুর কথায় আমি বললাম, কেন? তোমার চোখের সামনে দেখো না, আমাকে কি বুড়ো মনে হয়? আমি যাব, আমি আশাপুরীকে সাহায্য করতে চাই। আমার কথায় দাদু বললেন, এই না না, ওখানে যাওয়া এবং ওই চুড়িটা নিয়ে আসা এত সহজ নয়। একটু ভুল হলে ওই জিনেরা ধরে ফেলবে। দাদুর কথায় আমি বললাম, দাদু এমনটা নাও হতে পারে, আমাকে সাহায্য করার জন্য তোমার বড় বাবা জিন তো থাকবে। তুমি আমার সামনে আয়েশা পরীকে কথা দিয়েছ, ওকে মুক্ত করবে। হাতে বেশি সময় নেই, আর মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে আয়েশা পরীকে মুক্ত করতে না পারলে আয়েশা পরী ওই ছেলেটাকে মেরে ফেলবে। দাদু আমি যাব, তুমি আমার জন্য দোয়া করো ও তোমার বড় বাবাকে ডাকো। আমার কথায় দাদু বললেন, ঠিক আছে, আমি আজকে সন্ধ্যার সময় বড় বাবাকে ডাকবো, তুই আসবি, ঠিক আছে? দাদুর কথায় রাজি হয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে আবারও আসলাম দাদুর কাছে। আমি দাদুর কাছে আসায় দাদু আমার সামনে সেই বড় বাবা জিনকে ডাকলেন। দাদুর ডাকে চলে আসলেন বড় বাবা জিন। উনি আসায় আমি একটু ভয় পেয়ে যাই, যদিও উনি নর্মাল রূপে ছিলেন। উনি আসার পর সালাম দাদু বলেন, আসসালামু আলাইকুম। বড় বাবা, এই ছেলেটা আমার নাতি, ও বলছে ও পারবে, ও যাবে জিন রাজ্যে। কাজটা বলে উনি আমাকে বলেন, কথাটা শুনেছ? কথাটা তো ঠিক আছে বললাম, কথাটা তুমি পারবে রাখতে? শোনো, এখন আমি তোমার হাত ধরবো, আমার হাত ধরো। হাতটা ধরার পর তোমার মনে হবে আমি উড়ে উড়ে কোথাও যাচ্ছি। ঠিক কিছুক্ষণ পর আবার মনে হচ্ছে আমরা যাচ্ছি গভীর কোনো সমুদ্রের নিচে। তুমি কিন্তু পুরোপুরি হুঁশে থাকবে না। এসব দেখে আবার ভয় পেও না, চিৎকারও দিও না। তোমাকে আমি এভাবে নিয়ে যাব জিন রাজ্যে। তোমাকে নিয়ে গভীর সমুদ্রের নিচে যাওয়ার পর একসময় তুমি দেখবে খুব সুন্দর একটা জায়গা। জায়গাটা দেখে মনে হবে পানির নিচে একটা আলাদা জগৎ। আমি তোমাকে সেখানে একটা বাগানের কাছে নিয়ে যাব। ভালো করে শোনো, আমি তোমাকে সেই বাগানের গেটের কাছে নিয়ে গিয়ে ছেড়ে দিব। আমি বাগানে ঢুকতে পারবো না, ওখানে অন্য জিনেরা যেতে পারে না। আমি গেটের কাছে থাকবো, তুমি গেটের ভিতর দিয়ে বাগানে যাবা। সেখানে যাবার পর অদ্ভুত ভয়ঙ্কর একটা জিনিস দেখবা। তুমি দেখবা বাগানের ফুলের গাছ, কিন্তু ফুলের গাছে ফুল নেই। সেখানে ফুলের গাছে একটা করে সাপ দেখবা। সাপগুলোর মাথায় কোনো না কোনো জিনিস দেখবে। তুমি ওখানে গিয়ে খুঁজতে খুঁজতে দেখতে পাবা একটা সাদা রঙের সাপ। সেই সাদা সাপটার মাথায় দেখবে যে এই আয়েশাপুরীর চুড়িটা রাখা আছে। তুমি সেই সাপকে ওখানে ভয় দেখিও না, এবং তুমি নিজেও ওকে দেখে ভয়ও পাবে না। তুমি সাপটার কাছ থেকে চুড়িটা নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবা। তখন যদি দেখো সেই সাপটা কিছু করছে না, তাহলে সেখান থেকে চুড়িটা নিয়ে বের হয়ে আসবা। আমি তো গেটের কাছে থাকবো, আমার কাছে আসলে আমি তোমাকে নিয়ে আসবো। সেই বড় বাবা জিনের কথায় আমি দাদুর দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে। তখন সে জিন বললেন, ওকে, তাহলে চলো, এখনই যাব। ওনার কথা শুনে দাদু আমাকে বললেন, নিষাদ, মনের মধ্যে সাহস রাখ, আমি তোর জন্য দোয়া করি। বড় বাবার জিন তো তোর সাথেই আছে, আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বড় বাবা, আপনার দায়িত্ব ওকে দিলাম, আপনি ওর খেয়াল রাখবেন, দেখে রাখবেন। দাদুর কথায় বড় বাবা জিন বললেন, তুমি চিন্তা করো না সালাম, ইনশাল্লাহ আমরা সেই চুড়িটা নিয়েই ফিরবো। তুমি এখন বাড়িতে যাও। কথাটা বলে সেই বড় বাবা যে না আমার হাতটা ধরলেন। উনি আমার হাতটা ধরায় ঠিকই আমি যেন কেমন হয়ে গেলাম। মনে হচ্ছে স্বপ্নের রাজ্যে হারিয়ে গেলাম। আমি অনুভব করতে লাগলাম মনে হয় আমি উঠছি। এমন অবস্থায় চুপ করে রইলাম। এর ঠিক কিছুক্ষণ পর মনে হলো আমি গভীর কোনো সমুদ্রের নিচে যাচ্ছি। এভাবে কিছুক্ষণ যাবার পর আমি দেখলাম পানির নিচে এক অন্য জগৎ। জায়গাটা খুব সুন্দর। পানির নিচে এরকম জায়গা থাকতেই পারে যা আমার কল্পনায় ছিল না। আমি সেখানে হাঁটতে পারছি, নিঃশ্বাস নিতে পারছি। সেখানে যাবার পর বড় বাবা জিন আমাকে নিয়ে সেই বাগানটার কাছে গেলেন। বাগানের কাছে যে গেট, সেখানে যাবার পর উনি বললেন, কি বলেছিলাম মনে আছে তো? ওনার কথার জবাবে আমি বললাম, হ্যাঁ মনে আছে। তখন উনি বললেন, এবার যাও, আমি এখানেই আছি, ভয় পেও না। ওনার কথায় আমি বিসমিল্লাহ বলে সেই বাগানের গেটের ভিতর দিয়ে ঢুকলাম। আমি বাগানে যাবার পর দেখলাম ঠিকই ফুল গাছে আছে, কিন্তু ফুল নেই। প্রত্যেক ফুল গাছে একটি করে সাপ। বড় বাবা জিনের কথা মতো আমি সেই সাদা রঙের সাপটিকে খুঁজতে লাগলাম, আর একটু পরে সেটা পেয়েও গেলাম। আমি সাদা রঙের সাপটিকে দেখে তার কাছে গিয়ে দেখলাম ঠিকই তার মাথায় একটা চুড়ি রাখা। আমি চুড়িটা দেখে সেটা আস্তে করে সাপের মাথা থেকে আমার হাতে নিলাম। আমি চুড়িটা হাতে নেবার সাথে সাথেই সেই সাদা রঙের সাপটা একটা পরীর রূপ নিল, আর মুহূর্তে আমাকে ঘিরে ধরলেন কয়েকটা জেন। সেই সাদা রঙের সাপটা পরীর রূপ নিয়ে আমার হাতে সেই চুড়িটা দেখে আমাকে সজোরে একটা আঘাত করলেন। পরীর আঘাতে আমি চিৎকার দিয়ে পড়ে গেলাম। তখনও সেই চুড়িটা আমার হাতে ছিল।
তখন শিবপুরী সেখানে থাকা জিনদের বললেন, ধরো একে, একে দেখে মনে হয় মানুষ, আর এই নিশ্চয়ই কোনো কবিরাজ বা তান্ত্রিক। ও এই চুড়িটা পাবার লোভে এখানে আসছে। পরীর কথায় আমি বললাম, না না, আমি এসব কিছু করতে আসিনি। এই চুড়িটা আমি আশাপুরীকে বাঁচাতে নিয়ে যাচ্ছি। আমার কথায় পরী বলল, তোমার কথায় সন্দেহ হচ্ছে। এই, একে নিয়ে চলো আমাদের সর্দারের কাছে। তখন একজন জিন শিবপুরীকে উদ্দেশ্য করে বলল, গেটের কাছে একজন বৃদ্ধা জিনকে দেখা যাচ্ছে। ওখানে দেখো তো, আমাদের গোত্রে মনে হচ্ছে না। জিনটার কথায় পরী আমাকে সহ গেটের কাছে গেলেন। সেখানে যাওয়ার পর বড় বাবা জিন পরীকে উদ্দেশ্য করে বললেন, ওই ছেলেটাকে ছেড়ে দিন। ও কোনো তান্ত্রিক বা কবিরাজ নয়। ও মানুষ হয়ে আমাদের জিন জাতির উপকার করতে এখানে আসছে। এই চুড়িটা আয়শাপুরীর, আর ও চুড়িটা নিয়ে আসা পরীকেই দেখবে, আয়শাপুরীকে মুক্ত করবে। আয়শাপুরী একজন তান্ত্রিকের কাছে বন্দী আছে। বড় বাবা জিনের কথায় পুরী বলল, আপনি যা বলছেন তা কি সত্যি? তখন বড় বাবা জিন বললেন, হ্যাঁ, সব সত্যি। আপনি চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। ওনার কথায় পুরী ইশারা করলেন। পুরীর ইশারায় একজন জিন চলে গেলেন খোঁজ নিতে। জিনটা খোঁজ নিতে যাবার কিছুক্ষণ পর ফিরে আসলেন আর বললেন, হ্যাঁ, ওনারা ঠিকই বলছে। আয়শাপুরী একজন তান্ত্রিকের কাছে বন্দী। সেই জিনের কথায় পুরী বড় বাবা জিনকে উদ্দেশ্য করে বললেন, আপনি একজন বয়স্ক জিন। আপনি তো আমাদের নিয়ম সব জানেন। আমি আপনার উপর বিশ্বাস রেখে এই চুড়িটা আপনাদের দিলাম। এটা রক্ষা করার দায়িত্ব এখন আপনার। আপনারা এখন চলে যান। পরীর কথায় রাজি হয়ে খুশি মনে সেই চুড়িটা নিয়ে বড় বাবা জিন আমি সেখান থেকে চলে আসলাম। আমরা চুড়িটা নিয়ে আসার পথে বড় বাবা জিন আমাকে একটা কথা বললেন। উনি বললেন, তুমি জানো, আমি চাইলে অন্য কোনো উপায়ে এই চুড়িটা নিয়ে আসতে পারতাম। তোমাকে লাগতো না। আমি এই চুড়িটা নিয়ে আসিনি, কারণ আমি যদি এটা ধরি তাহলে এর শক্তি আমি পেয়ে যাব। এই চুড়িটা আমি পরলে আমার শক্তি দ্বিগুণ হবে। কিন্তু এটা তো অন্যায়। এটা আশাপুরীর পূর্বপুরুষের সম্পদ। আমি এটা অন্যায়ভাবে নিতে পারি না। তাই আমি তোমাকে দিয়ে এই কাজটা করলাম। সাধারণ কোনো মানুষ এটা স্পর্শ করলে কোনো সমস্যা নেই, কোনো তান্ত্রিক বা কবিরাজ ছাড়া। আমরা চলে আসছি। এখন যাও, তোমার সালাম দাদুর কাছে গিয়ে চুড়িটা দাও, আর তুমি বাড়িতে চলে যাও। তুমি অনেক ভালো ছেলে, নিজের খেয়াল রেখো। বড়জিন বাবার কথায় আমিও ওনাকে বললাম, আপনিও অনেক ভালো, ভালো থাকবেন আপনিও। আসসালামু আলাইকুম। ওনাকে সালাম জানিয়ে আমি চলে গেলাম দাদুর কাছে। দাদুর কাছে গিয়ে দাদুকে একবার ডাক দিতেই উনি দরজা খুলে আমার দিকে তাকিয়ে বললেন, তুই এসেছিস? আমি না ঘুমিয়ে তোর জন্য অপেক্ষা করছিলাম। তোকে এমন দেখাচ্ছে কেন? তুই আঘাত পেয়েছিস নাকি? দাদুর কথায় আমি বললাম, না দাদু, তেমন কিছু না। আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক আছি। আল্লাহর রহমতে আমি চুড়িটা নিয়ে আসছি, এই যে চুড়িটা। কথাটা বলে দাদুর দিকে চুড়িটা এগিয়ে দিতে উনি বলল, এই, এটা আমাকে দিস না। আমি একজন কবিরাজ। এটা আমার হাতে পড়লেই সমস্যা হবে। তুই সরাসরি আয়শাপুরীকে চুড়িটা দিবি। ওনার কথায় আমি বললাম, আচ্ছা, ঠিক আছে, দিব। কিন্তু আয়শাপুরীকে পাবো কোথায়? আমার কথা জবাবে দাদু বললেন, এখনই পাবো। চল আমার সাথে ঘরে চল। ঘরে গিয়ে আয়শাপুরীকে ডাকি হাজির করি। কথাটা বলে দাদু আমাকে নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে তার নিয়ম অনুযায়ী আয়শাপুরীকে ডাকতে লাগলেন। কিন্তু আশাপুরী আসে না। এটা দেখে দাদু আরো গভীরভাবে ডাকতে থাকে, হাজির করার চেষ্টা করে। কিন্তু আশাপুরী তো আসে না। পরীকে কোনোভাবেই হাজির করতে না পেরে দাদু বললেন, আরে, আশাপুরী আসছে না কেন? ওনার চুড়িটা তো নিয়ে আসলাম, কিন্তু উনি উনি তো আসছে না। পরীকে হাজির করতে না পেরে দাদু বললেন, শোন, আজকে মনে হয় পরী আসবে না। রাত অনেক হয়েছে। তুই বাড়িতে চলে যা। আমি কালকে আবার পরীকে ডাকবো। আর শোন, তোর এই চুড়িটা সাবধানে রাখবি। দাদুর কথায় আমি রাজি হয়ে বাড়ির দিকে যাব। এমন একটা সময় দাদু বললেন, নিশাত শোন, দাঁড়া, আমি তোকে তোর বাড়িতে রেখে আসছি। একা গেলে সমস্যা হতে পারে। দাদুর কথায় আমিও কিছু বললাম না। কথা মতো দাদু আমাকে নিয়ে আমার বাড়ির দিকে যেতে লাগলেন। বাড়ির দিকে যেতে যেতে দাদু বললেন, শোন, পরীকে ডাকলাম, আসলো না। যদি আজ রাতে বা কাল সকালে আমার ডাকে আসে তাহলে আমি তোর কথা বলবো। পরী তোর কাছে গেলে চুড়িটা দিয়ে দিস, কেমন? দাদুর কথায় আমি বললাম, ঠিক আছে দাদু। এই বলে হাঁটতে হাঁটতে আমি বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে আসার পর দাদু বলল, ঠিক আছে, এখন বাড়িতে যা তাহলে। কথাটা বলে উনি চলে গেলেন। দাদু চলে যাবার পর আমিও চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পর মা জিজ্ঞেস করলেন, নিষাদ, এত রাত করে কোথায় থেকে ফিরলি? কোথায় গিয়েছিলি রে বাবা? মায়ের কথা জবাবে মাকে বললাম, মা, ওই যে সালাম দাদু আছে না, ওনার সাথে পাশের গ্রামে গিয়েছিলাম ভূত তাড়ানো দেখতে। তাই রাত হলো। আমার কথায় মা বললেন, তা বাড়িতে বলে যাবি না? আমার তো চিন্তা করছিলাম আমরা সবাই। যা, তোর ঘরে খাবার দেয়া আছে, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে ঘুমা। মায়ের কথায় আর কথা না বাড়িয়ে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম। আর কিছুক্ষণ পর ঘুমালাম। আমি ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছি আমি জানি না। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখি।
আমি দেখি আমি আমার ঘরে আমার বিছানায় শুয়ে আছি। আমার পাশে একটা পরী দাঁড়িয়ে। আমি পরীটার দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলাম এটা আর কেউ না, আয়েশা পরী। আমি আয়েশা পরীকে দেখে স্বপ্নের মধ্যে বললাম, "আপনি?" আমার কথায় পরী বলল, "হ্যাঁ, আমি। আমি একটা কাজে থাকায় তোমাদের কাছে আসতে পারিনি। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি সেই চুড়িটা নিয়ে আসছো। কোথায় সেটা? ওটা নিতেই আসলাম। ওটা দাও আমাকে।" পরীর কথায় আমি স্বপ্নের মাঝেই বললাম, "কিন্তু এটা তো স্বপ্নে, আমি স্বপ্নে কিভাবে দিব?" আমার কথায় পরী বলল, "আমি তোমার কাছে বাস্তবে আছি, দেখো।" কথাটা বলতে না বলতেই আমার ঘুম ভেঙে গেল। মনে হলো আমাকে কেউ ধাক্কা দিলেন, যেটার ফলে আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভেঙে যেতেই আমি দেখলাম আয়েশা পরী আমার সামনে বাস্তবে দাঁড়িয়ে আছে, যেমনটা আমি স্বপ্নে দেখলাম। পরীকে বাস্তবে দেখে বলে উঠলাম, "কি অদ্ভুত! আপনি স্বপ্নে বাস্তবে ২ জায়গায় কিভাবে আসলেন?" আমার কথায় পরী বললেন, "আমাদের সেই ক্ষমতা আছে। এখন বেশি কথা বলো না। কেউ যেন যেতে পারে, কেউ জেনে যেতে পারে। দাও চুড়িটা আমাকে।" পরিকথায় ওনাকে বললাম, "হ্যাঁ, দিচ্ছি। আপনি বাহিরে যান। আমি নিয়ে আসছি।" আমার কথায় পরী বাহিরে গেলেন। আমিও কথা মতো চুড়িটা নিয়ে বাহিরে গেলাম। বাহিরে গিয়ে দেখি পরী একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। পরীকে দেখে আমি চুড়িটা নিয়ে ১ পা ২ পা করে এগিয়ে যাচ্ছি পরীর দিকে। আমি চুড়িটা নিয়ে পরীর কাছাকাছি যেতে পাশের মসজিদ থেকে ভেসে আসলো ফজরের আজান। আজান শোনার সাথে সাথে আমার সামনে থাকা পরী একটা ভয়ঙ্কর রূপ নিয়ে বাতাসে মিলিয়ে গেল। এটা কি হলো? চলে গেল কেন? আয়েশা পরী হলে তো এভাবে চলে যেতেন না। তাহলে তাহলে এটা কে ছিল? সর্বনাশ! এটা হয়তো কোনো খারাপ জিন বা পরী। কথাটা ভেবে বাইরে থেকে এক দৌড়ে ঘরে চলে আসলাম। ঘরে এসে ভাবতে লাগলাম, কি ভুলটাই না করতে যাচ্ছিলাম। ওই চুড়িটা ওকে দিলে তো ও নিয়ে যেত। কিন্তু কে ছিল ও? এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ পর দিনের আলো ছড়িয়ে পড়ল। সকাল হতেই আমি আর দেরি না করে চুড়িটা নিয়ে রওনা করলাম সালাম দাদুর বাড়ির দিকে। আমার সাথে ঘটে যাওয়া ঘটনা সালাম দাদু ভালো বলতে পারবে। এই ভেবে আমি কিছুক্ষণ পর সালাম দাদুর বাড়িতে পৌঁছে গেলাম। দাদুর বাড়িতে যাবার পর জানতে পারলাম দাদু বাড়িতে নেই। পাশের গ্রামে ওই লোকটার বাড়িতে গেছে যার ছেলেকে আয়েশা পুড়ি ধরেছে। দাদু ওখানে গেছে শুনে আমিও রওনা করলাম সেখানকার উদ্দেশ্যে। আমি রওনা করার কিছুক্ষণ পর পৌঁছে গেলাম সেখানে। ওখানে যাবার পর সালাম দাদু আমাকে দেখে বললেন, "নিশাত, তুই এখানে?" দাদুর কথায় ওনাকে বললাম, "দাদু, কথা আছে, এদিকে আসো।" কথাটা বলে দাদু ফাঁকা জায়গায় নিয়ে এসে সব ঘটনা খুলে বললাম। সব শুনে দাদু বলল, "সর্বনাশ! কি ঘটনা ঘটতে গিয়েছিল? ওটা আয়শাপুরী ছিল না মনে হচ্ছে। আয়শাপুরী তো নেই। আমি কাল রাতে আশাপুরীকে অনেকবার হাজির করার চেষ্টা করেছিলাম, কিন্তু আশাপুরী আসেনি।" এদিকে সকাল হতেই এই বাড়ির লোক আবারও আমার কাছে যায় আর বলে, "ওনার ছেলেটা আজকেও পাগলামি করছে, চিৎকার করছে, ওকে ধরে রাখা যাচ্ছে না।" কথাটা শুনে আমি ভাবলাম, ছেলেটাকে তো আশাপুরী ধরেছে। যাই হোক, যাই গিয়ে আশাপুরীর সাথে কথা বলি। এই ভেবে এখানে এসে দেখি ছেলেটাকে আয়শাপুরী ধরেনি, ওকে একটা জিন ধরেছে। এটা যে কিভাবে হলো বুঝতে পারছি না। আয়শাপুরীর জায়গায় একটা জিন আসলো কিভাবে? আর আয়শাপুরী বা কোথায়? দাদুর কথায় আমি বললাম, "সেটা তো আমারও প্রশ্ন। এখন কি করব?" আমার কথায় দাদু বললেন, "চল আমার সাথে। আমার সাথে চল।" কথাটা বলে দাদু সেই বাড়ির লোকটাকে বললেন, "আপনারা চিন্তা করবেন না। ২-১ দিনের মধ্যে আপনার ছেলে সুস্থ হবে ইনশাল্লাহ। আপনারা একটু খেয়ালে রাখবেন ওকে।" কথাটা বলে দাদু আমাকে নিয়ে বাড়ির দিকে আসতে লাগলেন আর বললেন, "বড় বাবা জিনকে ডাকতে হবে। উনি আসলে জানতে পারবো আয়শাপুরী কোথায়।" কথাটা বলে দাদু আমাকে নিয়ে ওনার বাড়িতে গেলেন আর বড় বাবা জিনকে ডাকলেন। ওনাকে ডাকার কিছুক্ষণ পর বড় বাবা জিন আসলেন। উনি আসার পর সালাম দাদু ওনাকে সালাম দিয়ে সব ঘটনা খুলে বললেন। দাদু বললেন, "আয়শাপুরীকে পাওয়া যাচ্ছে না।" দাদুর কথায় বড় বাবা জিন বললেন, "আমি জানি, আর আমি এসব বিষয়ে খোঁজ নিয়েই আসছি। আয়শাপুরীকে তোমরা খুঁজে পাচ্ছ না কেন? ও তোমার ডাকে আসছে না, কারণ ওকে সেই তান্ত্রিক বন্দি করে রেখেছে। মানে আশাপুরী তো তান্ত্রিকের কাছে এমনিতেই বন্দি। তান্ত্রিক যখন জানতে পারে আশাপুরীর সেই চুরিটা আমরা নিয়ে আসছি, এটা ওকে দিয়ে দিব, তখন তান্ত্রিক আশাপুরীকে আবারও বন্দি করলো। আশাপুরীর যে ছেলেটাকে ধরেছিল সেখানে এখন একটা জিনকে পাঠানো হয়েছে। কাল ভোরবেলা তান্ত্রিকের পাঠানো একটা জিন আশাপুরীর রূপ নিয়ে নিষাদের কাছে এসেছিল আশাপুরীর চুড়িটা নিতে। ভাগ্য ভালো, চুড়িটা নিতে পারেনি। যদি চুড়িটা তান্ত্রিক পেতে পারত, তাহলে সেটা ওর কাজের জন্য ব্যবহার করত। আজান দেওয়ার ফলে সেই জিনটা চলে গিয়েছিল। বড় বাবা জিনের কথায় সালাম দাদু বললেন, "তাহলে এখন উপায় কি? আয়েশাপুরীকে কি আমরা মুক্ত করতে পারবো না? ওকে যে আমি কথা দিয়েছি।" দাদুর কথায় উনি বললেন, "পারবে। ওর জন্য তোমাদের ওর বাড়িতে যেতে হবে। ওর বাড়িতে গিয়ে ওর ঘরে দেখবে ৭-৭টা হাঁড়ি আছে। ও ওই ৭টা হাঁড়ির মধ্যে জিনপুরীদের বন্দি করে রাখে। সেই হাঁড়িগুলো বাইরে নিয়ে এসে ভেঙে ফেললে আয়েশাপুরী সহ বাকি জিনপুরীরাও মুক্তি পাবে। আমি তোমাদের সাথে আছি। চিন্তা করো না। তোমরা আজকে সন্ধ্যার পর ওর বাড়িতে যাবে।
যে কোনো সমস্যার কথা বলে আমি এখন যাচ্ছি, সন্ধ্যার পর আসবো তোমাদের কাছে। কথাটা বলে চলে গেলেন উনি। উনি চলে যাওয়ার পর সালাম দাদু আমাকে বললেন, নিষাদ, এখন কি করব? কিভাবে যাব সেই তান্ত্রিকের বাড়িতে? দাদুর কথায় আমি বললাম, আচ্ছা একটা কাজ করি, তুমি আমাকে নিয়ে ওনার কাছে যাওয়ার পর বলবা আমি ভয় পাই, আমাকে জেনে ধরেছে, আমাকে যারা চিকিৎসা করে। এই বলে ওনার ঘরে গিয়ে যেভাবে হোক সেই হাঁড়িগুলো আমরা ভেঙে ফেলবো। আমার কথায় দাদু বললেন, ওকে, তবে তাই হবে। সন্ধ্যায় আমরা যাব সেখানে। এই বলে অপেক্ষা করতে লাগলাম। দিন পেরিয়ে সন্ধ্যা এলো। সন্ধ্যা হতেই আমি ও সালাম দাদু চলে গেলাম সেই তান্ত্রিকের বাড়িতে। ওনার কাছে যাবার পর তান্ত্রিক আমাদের দেখে জিজ্ঞেস করায় দাদু বললেন, এ আমার নাতি, আপনি নাকি ভালো তান্ত্রিক। আপনার অনেক নাম ডাক শুনে ওকে আপনার কাছে নিয়ে আসলাম। ওকে জিনে ধরেছে। আপনি যদি ওর চিকিৎসা করতেন। দাদুর কথায় তান্ত্রিক বললেন, আমি তো এগুলো কাজ তেমন একটা করি না। আপনারা যেহেতু আসছেন তবে আসুন, আমি দেখছি কি করা যায়। কথাটা বলে তান্ত্রিক আমাদের সাথে করে ওনার ঘরে গেলেন। ওনার ঘরে যেতে আমরা দেখলাম ঘরটা বেশ অন্যরকম। ঘরের মধ্যে মানুষের মাথার খুলি, কঙ্কাল ও অন্য কি সব জিনিস ছিল সেখানে। সাথে ওই হাঁড়িগুলোও দেখলাম আমরা। আমরা ঘরে যাবার পর তান্ত্রিক বললেন, তোমরা একটু বসো, আমি আসছি। কথাটা বলে উনি বাইরে যাওয়ায় আমি দাদুকে বললাম, দাদু, এই সুযোগ চলো হাঁড়িগুলো ভেঙে ফেলি। কথাটা বলে দুজনে উঠে দাঁড়াতেই তান্ত্রিক বলে উঠলেন, খবরদার, ওগুলোতে হাত দেওয়ার চিন্তা করবে না। তোমরা কি ভেবেছো আমি কিছু জানি না? আমি সব জানি। আমি সব জানি। তোমরা আশাপুরীকে মুক্ত করতে এখানে এসছো। আমি আমার সাথে থাকা জিনদের মাধ্যমে জেনেছি সব। তোমরা আমার ফাঁদে পা দিয়েছো। এখন নিজের জীবন নিয়ে যেতে পারবে না। তোমাদের এখানেই শেষ করে দিব। তান্ত্রিকের কথায় আমিও দাদু বাহিরে আসলাম। বাহিরে আসতেই দেখলাম আমাদের চারিদিকে ঘিরে রেখেছে কয়েকটা জিন। সেই জিনগুলোর চেহারা ছিল অনেক ভয়ঙ্কর। এগুলো রেগে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা বাইরে যাওয়ায় তান্ত্রিক ইশারা দিলেন। তান্ত্রিকের ইশারায় সেই জিনগুলো সালাম দাদু আমার উপর আক্রমণ করলেন। জিনগুলো আমাকেও দাদুকে আঘাত করলেন। জিনের আঘাতে আমি পড়ে গেলাম মাটিতে। আমার মাথা ফেটে তখন রক্ত পড়তে লাগলো। ওদিকে দাদুকেও দেখলাম অনেক আহত হয়ে পড়ে আছেন। এমন সময় সেখানে আসলেন বড় বাবা জিন। বড় বাবা জিন আসতেই সেই সবগুলো জিন একসাথে হয়ে বড় বাবা জিনের সাথে যুদ্ধ করতে লাগলো। এদিকে তখন সালাম দাদু উঠে সেই তান্ত্রিককে ধরলেন। এমন সময় আমি উঠে দাঁড়িয়ে এক দৌড়ে চলে গেলাম তান্ত্রিকের ঘরে। তান্ত্রিকের ঘরে গিয়ে সেই হাঁড়িগুলো আঘাত করে ভেঙে ফেললাম। আমি হাঁড়িগুলো ভেঙে ফেলায় আমি দেখলাম সবগুলো থেকে কেমন যেন কালো ধোঁয়া বেরোচ্ছে। এসব দেখে আমি ভয়ে বাইরে আসলাম। আর তখনই তান্ত্রিক বলল, তুই এটা কি করলি? আমি তোকে ছাড়বো না। কথাটা বলে তান্ত্রিক আমার দিকে এগিয়ে আসবে এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন আয়শাপুরী। আয়শাপুরীকে মুক্ত করতে পারলাম তাহলে? আয়শাপুরী আমার সামনে আসায় আমি সেই চুড়িটা ওনার দিকে ছুঁড়ে দিয়ে বলি, এটা পরে নিন। আমার কথায় আয়শাপুরী সেই চুড়িটা ধরে ফেলেন আর তার হাতে পরে নেন। আশাপুরী চুড়িটা পড়ার সাথে সাথেই তান্ত্রিকের সাথে থাকা সেখানকার জিনগুলো বড় বাবা জিনের সাথে যুদ্ধ থেমে সেখান থেকে পালাতে গেলে আশাপুরী সবাইকে ধরেন আর আঘাত করতে করতে সবাইকে মেরে ফেলেন। সবগুলো জিনকে মেরে ফেলায় তান্ত্রিক আশাপুরীর দিকে তাকিয়ে অনুরোধ করতে লাগলেন আর বলতে লাগলেন, আয়েশা, আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি। ছেড়ে দাও আমাকে। আমি আর ভুল করব না। ছেড়ে দাও আমাকে। কথাটা বলে তান্ত্রিক পালাতে গেলেই আয়শাপুরী ওকে মুহূর্তে ধরে ফেলে আর মেরে ফেলে। তান্ত্রিককে মেরে ফেলায় আশপাশ অনেক শান্ত হয়ে যায়। আয়শাপুরীও শান্ত হয়। পরি শান্ত হয়ে বড় বাবা জিনকে বলেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আপনি এই ছেলেটাকে জিনরাজ্যে নিয়ে না গেলেও এই চুড়িটা নিয়ে আসতে পারতো না। আপনার উপকার আমার মনে থাকবে। পরীর কথায় বড় বাবা জিন বললেন, ভালো মানুষ বা জিনের সাহায্য করতে তার ভালো লাগে। এই বলে বড় বাবা সবার কাছে বিদায় নিয়ে চলে গেলেন। বড় বাবা চলে যাবার পর সালাম দাদু আয়শাপুরীকে বললেন, আয়শাপুরী, আমি আমার কথা রেখেছি। আমি আপনাকে মুক্ত করেছি আর আপনাকে চুড়ি ফিরিয়ে দিয়েছি। এখন আপনি আপনার কথা রাখুন। দাদুর কথায় পুরী বলেন, ঠিক আছে, রাখবো। আমি এই ছেলেটাকে আর কোনো সমস্যা করব না। ছেলেটা আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। কিন্তু যে ছেলেটা কালো জাদু করেছে আমি ওকে ছাড়বো না। ওর ক্ষতি করে ছাড়বো। আপনি আমার উপর অনেক রহম করেছেন, অনেক উপকার করলেন। আমি আপনাকে কখনো ভুলবো না। আপনার কখনো আমাকে দরকার হলে স্মরণ করবেন। আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আর এই যে শোনো, তোমাকে বলছি। পরীর কথায় আমি বললাম, আমাকে? পরী বলল, হ্যাঁ তোমাকে। তোমার নাম নিষাদ না? তুমি নিজের জীবনে ঝুঁকি নিয়ে অনেক উপকার করেছো। আমি তোমার কাছে আসব। তোমার সাথে কথা বলবো, অপেক্ষা করো। কথাটা বলে আশা পরি সেখান থেকে বাতাসে মিলে গেলেন। পরি চলে যাবার পর বাড়িতে চলে আসলাম।
সালাম দাদু আর আমি। সালাম দাদুর কাছে জিনপরির গল্প শুনতে চেয়ে এরকম একটা ঘটনার মধ্যে পড়ব বুঝতে পারিনি। রাজা বরেন্দ্র মারা যাওয়ায় আমরা একটা শিক্ষা পেয়েছি, কিন্তু ক্ষমতা চিরজীবন থাকে না। লোভ, হিংসা, অহংকার সবসময় থাকে না, তাই এগুলো থেকে দূরে থাকবেন। আমার এই গল্পটা লেখার দুইটা কারণ: কালো জাদু করে কারো ক্ষতি করার চেষ্টা করা ঠিক না, এটা পাপ কাজ, এতে নিজের ক্ষতি হয়। আর দ্বিতীয়ত, ক্ষমতা দেখিয়ে কারো উপকার করা হয়তো যায় না, কিন্তু অপকার সেটা আপনি করতে পারেন। কিন্তু আসলে অত্যাচার করা কোনোভাবেই ঠিক নয়। তো ক্ষমতা দিয়ে ভালো করা যায়, উপকারও করা যায়, কিন্তু সেই কাজটা খুব মানুষই করেন। যারা করেন তারা হয় মহান। আমি বাড়িতে আসার পর আয়শাপুরীর অপেক্ষা করতে থাকি। আমি জানি আয়শাপুরী একদিন না একদিন আমার কাছে আসবে, সেই অপেক্ষায় আছি। আয়শাপুরীকে নিয়ে অন্য কোনো নামে, অন্য কাহিনীতে একটা গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ, অপেক্ষা করুন। আর জানিয়ে দিন কেমন লাগলো পরীর সাথে বাসুর গল্পটি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে দিন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।